স্বামীকে তো প্রথম দিনেই পাগল বানিয়ে ফেলেছো তুমি। সোনাই বাঁধা কপাল তোমার। ওরা ঘর থেকে বেরোলে তাহসিন কপাল চাপড়ে বিড়বিড় করলো, মাথা মোটা মেয়ে একটা। সে ফোন নিয়ে ঘরের দরজা লাগিয়ে ঘর থেকে বেরোলো। রজনী বেগম পান নিয়ে বসেছেন সকাল সকাল। আফিয়া ময়ূরীকে নিয়ে রান্নাঘরে আসতে রজনী বেগম নতুন বউকে দেখে হাসলেন, আর চোখে ভেজা চুল দেখে মুচকি হেসে বললেন। জামাই ভালোবাসে নাই ঠিক মতো। ময়ূরী মাথা নিচু করে রেখেছে, কাল থেকে সব কথা শুনতে শুনতে বিরক্ত সে। তবুও যেন কেউ পিছু ছাড়ছে না। দাদি শাশুড়ি হিসেবে রজনী বেগম বেশ মজা করেন। হঠাৎ পেছনে তাহসিনকে দেখে অবাক হয়ে বললেন। কি ভাই, বউরে ছাড়া কি ভালো লাগে না? তাহসিন দুপা এগিয়ে এসে বলল। তুমি আমার বউকে লজ্জা দিচ্ছ কেন? ও মা, লজ্জা দিমু কেন? আমারে রাইখা নতুন বউ নিয়া কাইল রাইতে আসিলা, আমার কি হিংসা হয় না? সকাল সকাল তোমার বউ গোসল কইরা নতুন রূপ নিয়া হাজির হইছে, আমার তো মেলা জ্বলতেছে ভাই। এবার যেন তাহসিনও বেশ লজ্জা পেল। বউকে বাঁচাতে সে নিজেই ফেঁসে গেছে। সে আমতা আমতা করে বলল। যাই হোক, ওকে ঘরে নিয়ে যাচ্ছি আমি। তাহসিন ময়ূরীর হাত ধরার আগে রজনী বেগম সামনে এসে দাঁড়ালেন। তাহসিনকে তীক্ষ্ণ চোখে পর্যবেক্ষণ করে বললেন। রাইত তো তোমার কাছেই আসিল, মন কি ভরে নাই? এখন ওরে ঘরে নিয়ে যাইব না। আজকে ওর বাড়ির সবাই লাইগা রানবো। ও কোনো রান্না করবে না দাদি। বাড়িতে কি মানুষের অভাব পড়েছে? ওর শরীর ভালো না, ওকে ঘরে যেতে দাও। আফিয়া বুঝলো দাদি এখন লাগাম ছাড়া কথা শুরু করবেন। সেই সুযোগ বুঝে রান্নাঘর থেকে বেরিয়ে গেল সবজি আনতে। ময়ূরী এক কোনায় দাঁড়িয়ে আছে। দাদি বললেন। আমরাও এই দিন পার কইরা আইছি ভাই, তুমি যাও, কিছু হইব না। ময়ূরী এবার সাহস করে বলল। আমি তো রান্না করতে পারি না। রজনী বেগম চোখ কপালে উঠিয়ে পিছু ফিরলেন। রানতে পারো না? গ্রামের মাইয়া হইয়া কাম শিখো নাই? আম্মা তো আমাকে রান্না করতে দেয়নি কখনো। আমি আমার ছোট ভাইকে রাখতাম আর আম্মা কাজ করতো। এখন এডি কইয়া লাভ নাই বউ, বিয়া হইছে, কাম কাজ শিখো। তাহসিন বুঝলো দাদির ছাড়ার পাত্রী নন। সে তার পরনের কালো শার্টের হাতা গুটাতে গুটাতে বলল। ঠিক আছে, মানলাম তোমার কথা। রান্না করবে, এবার তুমি বের হও এখান থেকে। তুমি কি করবা এই জায়গায়? তাহসিন ময়ূরীর নিকট এগিয়ে এসে বলল। আমি তো আগেই বলেছি দাদি, ওর শরীরটা ভালো না। এখন যদি রান্না করতেই হবে, তাহলে এখান থেকে তুমি বের হও, আমি একটু হেল্প করি। রজনী বেগম খুশি হলেন দুজনের মোহব্বত দেখে। তিনি মুচকে এসে প্রস্থান করতে তাহসিন ময়ূরীর দিকে তাকালো। মেয়েটা মুখ শুকনো শুকনো। রান্নাঘরে গরুর মাংস আগে থেকেই কেটে রাখা হয়েছে, মশলা যা দরকার সব রেডি করে রাখা। তাহসিন বাইরে গিয়ে ছোট একটা টুল এনে রাখলো পাশে। ময়ূরীকে সেখানে বসিয়ে দক্ষ হাতে রান্নার কাজ চালালো। ময়ূরী ড্যাব ড্যাব করে তাকিয়ে থেকে সব দেখলো। লোকটা যে রান্নাও জানে এটা সে ভাবতেই পারেনি। লোকটা আজ কালো রঙের শার্ট আর কালো ট্রাউজার পরেছে। শ্যামবর্ণের হলেও নজর আটকে যায়। তাহসিন কাজে ব্যস্ত। ময়ূরী মাথার ঘোমটা ভালো করে টেনে বলল। আপনি রান্না কিভাবে শিখেছেন? তাহসিন কাজের ফাঁকেই বলল। আমি সব পারি। আমার কাজ আপনি কেন করছেন? কারণ আমার বউ অসুস্থ। মেয়েটা লজ্জা পেল একটু। লোকটা সেই তখন থেকেই বউ বউ শুরু করেছে। ময়ূরীকে তাহসিন একটা কাজও করতে দিল না। নিজেই রান্না বসিয়ে দিয়ে বড় একটা গোল বাটিতে পানি নিয়ে সেখানে শসা, টমেটো, লেবু আর কাঁচামরিচ নিয়ে মেঝেতে ময়ূরীর সামনে বসলো। পাশে দুইটা কাচের ছোট সাইজের প্লেট রেখে শসা ছিলতে ছিলতে বলল। অবাক হচ্ছে আমাকে দেখে? ঢাকায় আদনান, পুতুল আর আমি একাই থাকি। পুতুল আমার হাতে রান্না ছাড়া খেতেই পারে না, বলে কাজের বউ রান্না ছাড়া বাকি সবগুলো কাজ করে চলে যায়। রান্নাটা বহু বছর আগে শিখেছিলাম হোস্টেলে থাকতে। আম্মা বলে আমার হাতের রান্না নাকি ভীষণ মজা। শোনো মেয়ে, আজ রান্না করছি বলে সবসময় রান্না করতে পারবো না। আমার অফিস আছে, ব্যস্ত থাকি, তাই সংসার তো তোমাকে সামলাতে হবে, বুঝলে? ময়ূরী মন দিয়ে তাহসিনের কথা শুনছিল। কি সুন্দর করে কথা বলে লোকটা। শ্যামবর্ণের এই পুরুষ সব দিকে পারফেক্ট মনে হলো তার। সে মাথা ঝাঁকিয়ে সম্মতি দিলে তাহসিন আলতো হাসলো। একটা শসা কেটে ভালো করে ধুয়ে ময়ূরীর হাতে দিয়ে বলল। তুমি হয়তো এখন বিয়েটা মানতে পারছো না, তাই তো? তোমাকে কখনো কোনো কিছু নিয়ে চাপ দিব না আমি, তবে আমার মেয়েকে আগলে রাখতে হবে তোমায়। আর তার জন্য বিয়েতে রাজি হয়েছিলাম। তোমার কাছে কোনো আমার আবদার কিংবা চাওয়া পাওয়া নেই। তুমি শুধু নিজের পড়াশোনা মন দিয়ে করবে আর পুতুলের দেখাশোনা করবে। পারবে না করতে? আপনি তার জন্য বিয়ে করেছেন? হ্যাঁ। কেন যেন মেয়েটার খারাপ লাগলো একটু। তাহসিন সব কাজ শেষ করে লম্বা শ্বাস টানলো। সকালে সবাই খেতে বসেছে একসাথে। রমজান সওদাগর বেশ কিছুক্ষণ ময়ূরীর দিকে তাকিয়ে রইলেন। তিনি আজ ভোরে সকালে বাড়িতে ফিরেছেন। ফোনে জানতে পেরেছিলেন আব্বা তাহসিনকে বিয়ে করিয়ে নিয়ে এসেছেন কালকে। তার দৃষ্টি অদ্ভুত। ময়ূরী সবাইকে খাবার বেড়ে দিচ্ছে। উপস্থিত সবাই থাকলেও সেখানে কনক নেই। সে এখনো দরজা খোলেনি বলে নূপুর গেল তাকে ডাকতে। বাড়ির মহিলারাও আজ সবাই খেতে বসেছেন। শান্তা বারবার নাক ফুঁসছে ময়ূরীকে দেখে।
ময়ূরী তাহসিনের প্লেটে মাংস দেওয়ার পর রমজান সওদাগরের প্লেটে ভাত তুলে দেওয়ার সময় তিনি অগোচরে ময়ূরীর হাত স্পর্শ করলেন। মেয়েটা তাড়াতাড়ি হাত সরিয়ে নিতেই তিনি মুচকি হেসে বললেন, বউ তো মাশাল্লাহ আব্বা, তাহসিনের সাথে বেশ মানিয়েছে, যেমন রূপে তেমন গুণেও। বোরহান সওদাগর বললেন, তাই তো বাড়ির বউ করে নিয়ে এসেছি। বক্করের যে আরও একটা মেয়ে আছে সেটা তো আমি জানতাম না আব্বা, একই গ্রামে থেকেও কখনো দেখিনি। বোরহান সওদাগর উত্তর দিলেন না। একে একে সবার খাওয়া দাওয়ার পর অরুণিমা বেগম ময়ূরীকে খেতে দিয়ে পাশে বসলেন। নরম গলায় বললেন, তখন আমাদের সাথে খেলেন না কেন? এত করে সবাই বলল। ময়ূরী বলল, আমার খেতে ইচ্ছে করছিল না। আচ্ছা, আমি খাইয়ে দিব। ময়ূরীর চোখ ঝাপসা হয়ে এলো। মায়ের কথা ভীষণ মনে পড়ছে। এমন করে তো তার আম্মা বলতো। অরুণিমা বেগম নিঃশব্দে প্লেট নিজের কাছে এগিয়ে এনে হাত ধুয়ে ভাত মাখালেন। ময়ূরীর মনে হলো সে আরেকটা মা পেয়েছে। অরুণিমা বেগম ময়ূরীকে খাইয়ে দিয়ে তাহসিনের ঘরে পাঠালেন। তাহসিন ব্যাগ গোছাচ্ছিল। আজ বিকেলেই তারা রওনা হবে। কিছু জিনিস রেখে গেল, কারণ সপ্তাহখানিক পর সে আবারও আসবে কাজে। কাজ তো এখনো শুরুই হয়নি। ময়ূরী গুটি গুটি পায়ে এগিয়ে সে বিছানার এক কোনায় বসলো। তার নুপুরের শব্দে তাহসিন ভ্রু কুচকে কাজ থামিয়ে ময়ূরীর পায়ের দিকে তাকালো। হঠাৎ এগিয়ে এসে ওর সামনে হাঁটু গেড়ে বসে নুপুরে হাত দিতেই ময়ূরী চমকে উঠে বলল, কি করছেন আপনি? পায়ে কেন হাত দিচ্ছেন? তাহসিন গম্ভীর হয়ে নুপুর খুলতে খুলতে বলল, বিয়ের আগে কি করেছে না করেছে সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। এইসব নুপুর টুপুর এখন থেকে পড়া বন্ধ। শব্দ হয় এমন নুপুর মুসলিম মেয়েদের জন্য হারাম, তুমি জানো না? আব্বা দিয়েছিল। যত্ন করে রেখে দাও, তবে কখনো পায়ে জড়াবে না। আর যদি পড়তে ইচ্ছা হয় তাহলে আমার সামনে পড়বে, ঘরের বাইরে এসব পরে বের হবে না। তাহসিন নুপুর জোড়া খুলে নিজের ব্যাগে ভরে রাখলো। তাহসিনকে ব্যাগ গোছাতে দেখে ময়ূরী জিজ্ঞাসা করলো, আপনি কোথায় যাচ্ছেন? আমরা যাচ্ছি। তোমার মেয়ের সাথে দেখা করবে না তুমি? ময়ূরী ফট করে তাহসিনের দিকে তাকালো। তার মানে তারা আজ ঢাকা যাচ্ছে। আপনাকে একটা কথা বলবো। হুম। ময়ূরী শুকনো ঢোক গিলে শুষ্ক ঠোঁট ভিজিয়ে বলল, আপনার প্রথম স্ত্রী কোথায়? মারা গেছে। তাহসিনের এত সহজ উত্তর শুনে বুকটা আরো তীব্রভাবে কামড়ে ধরলো। এই বিয়েটা কিছুতেই মানতে ইচ্ছা করছে না। যেখানে তার স্বামী এর আগে অন্য এক নারীতে মত্ত ছিল, সেখানে সে কি করে সহ্য করবে এসব? তা আবার আগের পক্ষের মেয়েকে নিজের মেয়ের মতন মানুষ করতে হবে। সে এক বাচ্চা হয়ে অন্য এক বাচ্চার দায়িত্বই বা কি করে নেবে? আব্বাই বা কি করে পারলো এক বাচ্চার বাবার সাথে তাকে বিয়ে দিতে? ময়ূরী কখনো এত শান্ত স্বভাবের মেয়ে নয়। গতকাল থেকে একদম চুপ হয়ে গেছে। প্রয়োজন ছাড়া একটা কথাও বলছে না। সব বিষের মতো বিষাক্ত লাগছে তার কাছে। দক্ষিণ পাশের জানালা ভেদ করে বাতাস এসে বাড়ি খাচ্ছে ঘরের পর্দায়। চেয়ারম্যান বাড়ির দোতলার দক্ষিণ পাশে শেষের ঘরে এক অষ্টাদশী বসে আছে দেয়াল ঘেঁষে, চোখ মুখ ফুলে একাকার। ভালোবাসায় এত কষ্ট আর সহ্য হচ্ছে না। মনে হচ্ছে নিজের রুহটা নিজের হাতে ছিঁড়ে ফেলতে। মিসবাহ তাহসিন সওদাগর শ্যামবর্ণের এক সাধারণ পুরুষ। ওই শ্যামবর্ণের পুরুষটার প্রতি সে ভীষণ দুর্বল। মন প্রাণ উজাড় করে সে ভালোবেসেছে তাকে, কিন্তু লোকটা যে তার হলো না। যার নামে 3 কবুল পড়ার কথা ছিল, তার নামে অন্য এক নারী কবুল পড়েছে। গতকাল রাতে তারই বাড়িতে তাদের বাসর হয়েছে, হয়তো মিলনও হয়েছে। তার শখের পুরুষ অন্য এক নারীতে মত্ত হয়েছে। কনক হু হু করে কেঁদে উঠল। বুকের ভেতরটা যন্ত্রণায় ফেটে যাচ্ছে। কেন সে তার হলো না? সে বুক চাপড়ে বিড়বিড় করে বলল, আল্লাহ, তুমি কোন পাপের শাস্তি দিলে আমারে? এই বুকে ছুরি মারতে তোমার একটুও কষ্ট হইল না আল্লাহ? তোমার বান্দি এই দুঃখ কেমনে শুবে বলো? যারে মনে প্রাণে চাইলাম তারে কেন আমার বানাইলা না আল্লাহ? কেন আমার হইল না সে? এত কষ্ট কেন দিলাম আবুদ? এই কষ্ট কেমনে সইব বলো? একতরফা ভালোবাসাগুলো বোধহয় এমনই। তবে কনক তো নিজের ভালোবাসাটুকু প্রকাশ করার সুযোগটুকু পেল না। নিয়তি এতটাই নিষ্ঠুর। হ্যাঁ, কিছু মানুষের ভাগ্য এমনই হয়। এই যে বুকে তীব্র ব্যথা হচ্ছে, রু ছিঁড়ে ফেলতে ইচ্ছা করছে, এসব কিসের জন্যে? ভালোবাসার জন্যে। আজ যদি তাহসিনের প্রতি তার অনুভূতি না থাকতো তাহলে এত কষ্ট হতো না, বউকে ব্যথায় ছটফট করতো না। সে তো চেয়েছিল তার বউ হতে, তার মেয়ের মা হতে, কিন্তু কিছুতেই তো হলো না। রঙিন স্বপ্নগুলো হঠাৎ করে অন্ধকারে তলিয়ে গেল। ভালোবাসাটুকু হৃদগহীনের এক কোণায় চাপা পড়ে গেল। এই অনুভূতির কথা আদৌ তাহসিন কখনো জানতে পারবে? কখনো কি জানতে পারবে তার প্রেমে এক অষ্টাদশী পাগল হয়েছিল, ভালোবেসেছিল তাকে? হয়তো কখনোই জানবে না। এক অষ্টাদশী আল্লাহর কাছে দুহাত তুলে চেয়েও পায়নি। এত দুঃখ খোদা না দিলেও পারত। বুকে যে বড্ড ব্যথা হয়, বেশেও না পাওয়ার হাহাকার ভীষণ ভয়ঙ্কর। কনক পালঙ্কে হেলান দিয়ে বসে রইল, চুপটি করে বসে রইল। আফিয়া দরজায় শব্দ করতে সে নিঃশব্দে দরজা খুলে দিয়ে বিছানার এক কোণায় গিয়ে বসলো। আফিয়া খাবার এনেছে তার জন্য। কনকের এমন নাজেহাল অবস্থা দেখে মেয়েটার খারাপ লাগলো। নিজেই ওয়াশরুম থেকে হাত ধুইয়ে এসে ভাত মাখাতে মাখাতে বলল, কষ্ট হচ্ছে কনক? কনক চোখে পানি রেখেও মুচকি হেসে মাথা নাড়ল। আফিয়া বলল,
ভালোবাসা নিয়ে কখনো আফসোস করতে নেই। তোর ভাই যখন আমাকে বিয়ে করলো তখন আমার বয়স সবে 16। কিশোরী বয়সের প্রথম পুরুষ ছিলেন তিনি। বিয়ের পর মন প্রাণ দিয়ে স্বামীকেই ভালোবেসেছি। বিনিময়ে কি পেয়েছি বল? আল্লাহ আমায় রূপ দিল, গুণ দিল, সব কিছুই দিল, কিন্তু কোল আলো করে একটা সন্তান দিল না। সন্তান নেই বলে স্বামী আর একটা বিয়ে করলেন। তার বাসর ঘর সাজিয়েছি নিজ হাতে। প্রত্যেক দিন সকালে তার বউকে ভেজা চুলে দেখেছি। স্বামীকে অন্য এক নারীর সাথে ভাগ করে নিয়েছি। আমার তো সংসার হয়েও হলো না। এই মেয়ে, তোর তো মিলন হয়নি, আমার তো মিলন হয়েছিল। মধুর মতো একটা সংসার হয়েছিল। দুজন দুজনকে ভালোবেসেছিলাম। আমার বুঝি দুঃখ হয় না, কষ্ট হয় না আমার? আমি তো দেখি না আমার জন্য কারোর পরাণ পড়ে। কিসের এত দুঃখ তোর? কনক ভাবির কথা শুনে কথা বলতেই ভুলে গেল। এই দুঃখের সান্ত্বনা হয় কি বলেই বা সান্ত্বনা দিবে সে। আফিয়া শাড়ির আঁচল দিয়ে চোখ মুখ মুছে কনকের মুখের সামনে খাবার ধরে বলল। হা কর। কনক বহু কষ্টে ভাত গিলে কাতর কণ্ঠে বলল। আমাদের জন্য ভালোবাসা কি পাপ ভাবি বলো, নাকি ভালোবাসা পাওয়ার যোগ্য না আমি? আফিয়া কোনো উত্তর দিতে পারল না। কনককে খাইয়ে চুপচাপ ঘর থেকে বেরিয়ে গেল। কনক বসে রইল একা একান্তে নিজের ঘরে। অভাগী অনেক রকম হয়, আর কিছু অভাগী আফিয়া কিংবা কনক নামও হয়। গোধূলি লগ্ন ঘনিয়ে এসেছে। বাস ছাড়বে সন্ধ্যা 7টায়। তাহসিন বাজারে গিয়েছিল একটা বোরখার দোকানে। ছোট্ট বউটার জন্য একটা বোরখা কিনে নিয়ে এসেছে। আদনান তাহসিনের ব্যাগ আর তার ব্যাগ গাড়িতে উঠিয়েছে। রুহুল তাদের বাস স্ট্যান্ডে ছেড়ে দিয়ে আসবে। তাহসিন ময়ূরীর হাত ধরে বাড়ি থেকে বের হলো। পিছু পিছু প্রায় বাড়ির সবাই আসছে। ওরা গাড়িতে ওঠার আগে রজনী বেগম ময়ূরীর মাথায় হাত রেখে বললেন। আমার পুতুলের মা নাই, ওর বাপ ওরে একা মানুষ করছে। তুমি ওরে একটু দেখে রাখো বউ। মায়েরা মায়ের ভালোবাসা পায় নাই কোনোদিনও, আগলাই রাখো। বোরহান সওদাগর বললেন। ছাড়ো তো গিন্নি, ওরা আবার সামনের সপ্তাহে চলে আসবে। ওরা গাড়িতে উঠতে চলতে শুরু করলো। 4 চাকার গাড়ি। ময়ূরী যাওয়ার আগে তার আব্বা আম্মার সাথে দেখা করলো না, কিংবা করার ইচ্ছে হয়নি। বাস স্ট্যান্ডে এসে রুহুল ওদের গাড়িতে উঠিয়ে দিল। ঠিক 7টায় গাড়ি ছাড়লো ঢাকার উদ্দেশ্যে। ময়ূরী আর তাহসিন পাশাপাশি বসেছে। ঢাকায় পৌঁছাতে রাত 1টা বেজে গেল। একটা 11 তলা ভবনের সামনে এসে দাঁড়ালো তারা। এই ভবনের 9 তলায় তাহসিনের ফ্ল্যাট, 10 তলায় হিমির বাবার ফ্ল্যাট। তবে সে একাই থাকে, বোন ও ছোট ভাইকে সাথে নিয়ে। ওরা 9 তলায় এসে দেখলো তাহসিনের ফ্ল্যাটের দরজা ভেতর থেকে বন্ধ। তাহসিন পাসওয়ার্ড দিয়ে দরজা খুলে ভেতরে ঢুকলো ওদের সাথে নিয়ে। ড্রয়িং রুমের সোফায় পুতুল আর হিমি বসে আছে। পুতুল গাল ফুলিয়ে একবার বাবার দিকে তাকিয়ে সামনে টিভির দিকে তাকালো। তাহসিন অবাক হয়ে মেয়ের কাণ্ড দেখলো। এত রাতে এই মেয়ে এখনো টিভি দেখছে। আবার বাবাকে দেখেও মুখ ঘুরিয়ে নিল। বুঝলো মেয়ে রাগ করেছে। তাহসিন গুটি গুটি পায়ে মেয়ের সামনে গিয়ে হাঁটু মুড়ে বসলো। পুতুল গাল ফুলিয়ে অন্যদিকে তাকালো। তাহসিন নিজের 2 কান ধরে বলল। এই যে আম্মা, কান ধরছি। পুতুল কোনো উত্তর দিল না। তাহসিন মেয়ের পায়ে খোঁচা মারল। ও আম্মা, আপনি কথা বলবেন না? পুতুল চুপ করে রইল। মা, কথা বলবেন না বাবার সাথে? ও মা। হঠাৎ করে পুতুল বাবার গলা জড়িয়ে ধরে শব্দ করে কেঁদে উঠল। তাহসিন মেয়ের মাথায় হাত বুলিয়ে গালে চুমু এঁকে আদুরে কণ্ঠে বলল। কাঁদছো কেন আম্মা? বাবা এসে গেছে তো, আর যাব না আপনাকে রেখে। পুতুল বাবার গলা শক্ত করে জড়িয়ে ধরে বলল। তুমি আমাকে রেখে কোথায় গিয়েছিলে? আপনার জন্য নতুন মা আনতে গিয়েছিলাম। পুতুল বাবার গলা ছেড়ে দিয়ে বাবার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল। তাহসিন মেয়ের চোখের পানি মুছে দিয়ে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালো। ময়ূরী চুপ করে দাঁড়িয়ে বাবা মেয়ের ভালোবাসার মুহূর্ত দেখছিল। হঠাৎ তাহসিন পিছু ঘুরে তাকাতে দৃষ্টি সরিয়ে নিল। এদিকে আসো। ময়ূরী এগিয়ে যেতেই তাহসিন মেয়ের দিকে তাকিয়ে বলল। উনি আপনার নতুন মা, সালাম দেন। পুতুল ঠোঁট উল্টে বাবার দিকে তাকালো। তাহসিন চোখের ইশারায় আবারও সালাম দিতে বললে সে সুন্দর করে সালাম দিল। ময়ূরীর বুকটা হু হু করছে। বাচ্চাটা পুতুলের মতো সুন্দর। ঠোঁট উল্টে কাতর চোখে তার দিকে তাকিয়েছে। হঠাৎ সে নাক টেনে বলল। তোমার মুখ দেখি। ময়ূরী নিকাব উঠিয়ে দিতেই পুতুল তাকালো তার নতুন মায়ের দিকে। পুতুলের চোখ আরো কাতর হলো। বাবার বুকে মুখ লুকিয়ে ঠোঁট উল্টে লুকিয়ে ফেললো নিজেকে। ময়ূরী বুঝতো না বাচ্চাটার এমন কেন করলো। হিমি বলল। এত রাত হলো কেন তোদের? বলতে বলতে ময়ূরীর দিকে চোখ গেল। আশ্চর্য হয়ে কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে থেকে তাহসিনের দিকে তাকালো। ভুলেও বলিস না তুই এই পিচ্চি মেয়েকে বিয়ে করেছিস। আদনান পেছন থেকে বাম হাত ঢুকিয়ে বলল। তাতে তোর কি? হিমি চোখ রাঙিয়ে তাকালো, দাঁত চিবিয়ে বলল। তোকে কিছু বলেছি আমি? হারামি, কম কথা বলবি। কথা বলছিস না বলেই বকবক করছি। তুই আমার সাথে আগে কথা না বলে ওকে নিয়ে পড়েছিস কেন? তোর সাথে কি কথা বলবো আজও? তাহসিন দীর্ঘশ্বাস ফেলে পুতুলকে কোলে তুলে নিল। ময়ূরীকে তার সাথে ঘরে যেতে বলে আদনানের দিকে তাকিয়ে বলল। ঝগড়া না করে ফিরে যাও, খবিস। ওরা ঘরে যেতে হিমি চোখ ছোট ছোট করে আদনানের দিকে তাকিয়ে রইল। আদনান দুষ্টু হেসে কাছে এগিয়ে এসে বলল। জানো আমায় মিস করছিলে তুমি?
হিমি রাগে লম্বা শ্বাস টেনে আদনানের কাঁধে হাত রেখে বলল, তুই আমার ছোট ভাইয়ের মতো, এসব জাউরামি ছেড়ে ভালো হয়ে যা। হিমি রান্নাঘরের দিকে পা বাড়ালে আদনান বলে ওঠে। হিমি, হিমি দাঁড়ায়, তবে পিছু ফিরে তাকায় না। আদনান শুকনো ঢোক গিলে বলে, আমি ভালোবাসি তোকে। হিমি সামনে পা বাড়ালো আবার। রান্নাঘরের সামনে গিয়ে দেয়াল ধরে পিছু ঘুরে আদনানের কোমল চোখের দিকে তাকিয়ে বলল। ভালোবাসা সবার জন্য নয়। আদনান মুখ বাঁকিয়ে নিজের ঘরের দিকে চলে গেল। এই একই কথা হিমি 1000বার বলেছে আদনানকে, কিন্তু আদনান মানতে নারাজ। ভালোবাসি মানে ভালোবাসি, এখানে আবার বয়স আসবে কেন? এটাই হচ্ছে তার কথা। তাহসিন প্রথমে ময়ূরীকে ফ্রেশ করিয়ে নিজে ফ্রেশ হয়ে এলো ওয়াশরুম থেকে। পুতুল কুটুর কুটুর চোখে নতুন মায়ের দিকে তাকিয়ে আছে। কোমর সমান চুলগুলো বেনুনি গাঁথা তার। ময়ূরীর মুখ ভার। পুতুল ঠোঁট উল্টে বাবার দিকে তাকালো। তাহসিন ঠোঁট চেপে ময়ূরীর দিকে তাকিয়ে আছে বেশ কিছুক্ষণ ধরে। সে বুঝতে পারছে ময়ূরীর মন খারাপের কারণ। তাহসিন হালকা গলা পরিষ্কার করে পুতুলকে বলল, আমাকে দেখেন তো আপনার মন কি করে। পুতুল মাথা নাড়িয়ে গুটি গুটি পায়ে প্রস্থান করতেই তাহসিন ময়ূরীর একটু নিকটে এগিয়ে এলো। মেয়েটার চিবুক উঁচিয়ে নিজের মুখোমুখি করে বলল, আপনার কি আমাকে পছন্দ হয়নি? মুখটা কালকে থেকে ভার করে রেখেছেন কেন? ময়ূরী এবারও চুপ রইল। তাহসিনের রাগ হচ্ছে এবার। কালকে থেকে মেয়েটা মুখে তালা লাগিয়েছে, খোলার নামই নেই। সে হাত বাড়িয়ে ময়ূরীর কোমর ধরে কাছে টানতে মেয়েটা চমকে উঠে বলল, ইস, কি করছেন? তাহসিন ময়ূরীর কানের কাছে একটু ঝুঁকে এসে ফিসফিস করে বলল, একটা মাত্র বউ আমার, বউকে আদর দিয়ে মন ভালো করে দেব। তাহসিন মুখ এগিয়ে ময়ূরীর ঘাড়ে রাখতেই দরজার সামনে থেকে আদনান চিৎকার করে বলল, নাউজুবিল্লাহ, তওবা তওবা, ইয়া আল্লাহ, কসম ভাই আমি কিছু দেখি নাই। আদনানের আগমনে ময়ূরী ছিটকে দূরে সরে গেল। একটা সময় লজ্জায় লাল হয়ে আদনানকে পাশ কাটিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। তাহসিন কটমট দৃষ্টি মেলে তাকিয়ে আছে আদনানের দিকে। আদনান দৌড়ে এসে তাহসিনের পা জড়িয়ে ধরে কাঁদো কাঁদো কণ্ঠে বলল, ভাই তোর কপাল ফুললো রে। অফিস থেকে তোকে কল করেছিল কিন্তু তোর ফোন অফ, তোর চাকরি গেল বোধ হয়। তাহসিন পা ঝাড়া মেরে আদনানকে সরিয়ে দিয়ে ফোন হাতে নিয়ে দেখলো পুতুল ফোন বন্ধ করে রেখেছে। ফোন অন করে বেশ কিছুক্ষণ কথা বলে কল কেটে দিল সে। আদনান ফের ওর পা জড়িয়ে ধরে বলল, এবার আমার বেতনটা একটু বাড়িয়ে দিতে বল না ভাই। তোর পিছু পিছু ঘুরতে আমার আর ভালো লাগে না। শালা হাঁক দিয়ে গেলেও তোর পিছু যেতে হয়। তাহসিন আরাম করে বালিশে মাথা রাখলো আর চোখে আদনানের একটুখানি মুখশ্রী দেখে বলল, তোর কাজই আমার লেজ ধরে থাকা, পাটা টিপে দে তো। তুই কিন্তু শত্রুতা করছিস আমার সাথে। প্রথমত আমি তোর বড় ভাই, আর দ্বিতীয়ত তোর কাজেই আমার সাথে থাকে আমাকে সাপোর্ট করা। এই হারামি, কয়দিন আগে না তোর স্যালারি বাড়লো? বাল বাড়ছে, ওই টাকা কি হয়? তুই তো লাখ লাখ টাকা পকেটে ভরিস, তাই তোর গায়ে লাগে না। চুপচাপ পাটা টিপে দে। গলাটা টিপে দেই। বেশি কথা বললে তো চাকরি খাবো আমি। এমনিতে আমার রোমান্সের মাঝখানে এসে সব বিগড়িয়ে দিয়েছিস। শালা ভালো করে পা টেপ। ময়ূরী ঘর থেকে বেরিয়ে দেখলো হিমি খাবার গরম করে ডাইনিং টেবিলে রাখছে। পুতুল একটা সাদা বিড়াল কোলে নিয়ে মেঝেতে বসে আছে। মেয়েটা এত আদুরে, তার ভাইয়ের কথা মনে পড়ে গেল। হিমি ময়ূরীকে দাঁড়িয়ে থাকতে দেখে মুচকি হেসে বলল, এই যে নতুন বউ, তোমাকে কি বলে ডাকবো? নাম ধরে নাকি ভাবি বলে? ময়ূরী হিমির কথায় তার নিকট এগিয়ে গিয়ে মুচকি হেসে বলল, নাম ধরে ডাকবেন? তোমার নাম কি? দিলরুবা ফরাজি, তবে সবাই ময়ূরী বলে ডাকে। বাহ, সুন্দর নাম। তাহলে আমিও ময়ূরী বলে ডাকবো। আপনার ইচ্ছা। হিমি মুচকি হাসলো। যাও দেখি তোমার জামাইকে ডেকে নিয়ে আসো, তোমাদের জন্য রান্না করে রেখেছিলাম আমি। ময়ূরী শাড়ির আঁচল আঙ্গুলে মুড়িয়ে হাঁসফাঁস করছিল। হিমি সেটা বুঝতে পেরে জিজ্ঞাসা করলো কি হয়েছে। জবাবে ময়ূরী বলল, আপনি কে হন ওনার? ওর ফ্রেন্ড এবং সহকর্মী। আমরা একই অফিসে জব করি। আপনি চাকরি করেন? হ্যাঁ। বিয়ে করেননি? হিমি খিলখিল করে হেসে উঠল। বয়স তার 28 এখনো হয়নি। তার বিয়ের বয়স পেরিয়ে এসেছে বহুদিন আগে। তাকে দেখলে বয়স বোঝা যায় না ঠিক, তবে বয়স জানার পর মানুষের রিয়াকশন কিছুটা হতভম্বই থাকে। সে মাথা নাড়িয়ে না বোঝালে ময়ূরী মাথা নাড়িয়ে পুতুল তার বিড়ালছানাকে কোলে নিয়ে হিমির পায়ের কাছে এসে শরীর ঘেঁষে দাঁড়িয়েছে। হিমি তাকে কোলে উঠিয়ে ময়ূরীকে দেখিয়ে বলল, নতুন মায়ের সাথে কথা বলেছ? পুতুল হিমির কাঁধে মাথা রেখে ময়ূরীর দিকে তাকিয়ে বলল, নতুন মা অনেক ঝাল। ময়ূরী ভ্রু কুঁচকে ফেলল। হিমি আশ্চর্য হয়ে বলে, ঝাল মানে? নতুন মা আমার সাথে কথা বলে না। হিমি ময়ূরীর দিকে তাকালো। ময়ূরী পিটপিট করে বাচ্চাটার মায়াবী মুখ পানে তাকিয়ে আছে। কি মিষ্টি দেখতে মেয়েটা, কিছুটা তাহসিনের মতো।
তবে গায়ের রং টুকটুকে ফর্সা, মা বোধহয় ফর্সা ছিল। ময়ূরী পুতুলকে হাত বাড়িয়ে কোলে তুলে নিয়ে সোফায় গিয়ে বসলো। তার পাশে পুতুলকে বসিয়ে দিয়ে আদুরে গলায় বলল। তুমি জানো আমি তোমার কি হই? পুতুল মাথা নাড়িয়ে বলল। মা। ময়ূরী তাকিয়ে রইল বাচ্চাটার দিকে। কি সুন্দর করে মা বলে ডাকলো তাকে। আমাকে তুমি মা বলেই ডাকবে? পুতুল ময়ূরী শাড়ির আঁচল হাতে পেঁচাতে পেঁচাতে বলল। মাকে তো মা বলেই ডাকতে হয়, বাবা বলেছে তোমাকে আম্মা বলে ডাকতে। তাহসিন তখন ঘর থেকে বেরিয়ে এলো। চেয়ার টেনে বসতে বসতে আর চোখে বউ বাচ্চার দিকে তাকে হিমিকে খাবার দিতে বলল। ময়ূরী, পুতুল, আদনান সবাই রাতের খাবার সেরে ঘুমানোর সময় ময়ূরী বলল সে তাহসিনের সাথে থাকবে না। তাহসিন মাত্রই ঘরের দরজা লাগাচ্ছিল, ময়ূরীর কথা শুনে পিছু ঘুরে দাঁড়ালো। তাহসিন এগিয়ে এলো ময়ূরীর নিকট। পাশে দূরত্ব রেখে বসতে ময়ূরী বলল। খারাপ ভাববেন না, তবে আমি আপনাকে কিছু কথা বলতে চাই। বলো। ময়ূরী লম্বা শ্বাস টানলো, কণ্ঠ নরম করে বলল। স্বামী স্ত্রী একসাথে থাকবে এটা স্বাভাবিক, কিন্তু আমি আসলে একটু সময় চাইছি আপনার কাছে। বিয়েটা হুট করেই হয়ে গেছে তো, তাছাড়া আমার এই বয়সে বিয়ে করার ইচ্ছেও ছিল না। আশা করি আপনি আমার সমস্যাটা বুঝতে পারবেন। ময়ূরী আর চোখে তাহসিনের শান্ত বদন দেখে ফের বলল। আমি আপনাকে সেভাবে চিনি না, আমার মনে হয় একে অপরকে কিছুটা সময় দেওয়া উচিত। একটা সম্পর্কে আন্ডারস্ট্যান্ডিং জিনিসটা ভীষণ দরকার। আমি আমি আসলে আপনাকে আগে একটু বুঝতে চাই। তাহসিন ঠোঁট কামড়ে হাসলো, ছোট বউয়ের মাথায় হাত বুলিয়ে বলল। আমি তোমার প্রস্তাব গ্রহণ করলাম। তুমি বোধহয় ভয় পাচ্ছ আমি স্বামীর অধিকার ফলাবো, এর জন্যই তো। স্বামী স্ত্রীর মধ্যে এটা স্বাভাবিক হলেও অবশ্যই আমাদের সময় নেওয়া উচিত। তোমার স্বামী কাপুরুষ নয়। তাহসিন ময়ূরীর এক হাত মুঠোয় নিয়ে মুচকি হেসে বলল। তুমি যতদিন না নিজ থেকে আমার কাছে আসবে ততদিন আমি তোমাকে কোনো কিছু নিয়ে জোর করব না। আমি তো আগেই বলেছিলাম আমার কোনো চাপ পাওয়া নেই, যত খুশি সময় নাও। তবে হ্যাঁ, বিয়ে যখন একবার করেছি মৃত্যুর আগ অবধি তুমি আমার। আল্লাহকে সাক্ষী রেখে যখন কবুল করেছি তখন স্বামীর সকল আদেশ মেনে চলবে। আমি কখনই তোমার খারাপ চাইব না, যা করব সব তোমার ভালোর জন্য করব। ময়ূরী মাথা নাড়ল। তাহসিন আদনানের ঘরে গিয়ে ময়ূরীর জন্য পুরো ঘর পরিষ্কার করে দিল। পুতুলকে বলল আজ আম্মার সাথে ঘুমাতে। ময়ূরী পুতুলকে নিয়ে ঘরের দরজা বন্ধ করতেই তাহসিন আদনানকে বলল। তুই ফ্ল্যাটে থাকবি নাকি আমার ঘরে? আদনান ব্যাকুলের মতো তাহসিনের দিকে তাকিয়ে রইল। কি হচ্ছে এসব? সে নখ মুখে দিয়ে একবার তার ঘরের দিকে তাকিয়ে আবারও তাহসিনের দিকে তাকালো, আশ্চর্য হয়ে বলল। বাবি আমার ঘরে গেল কেন? ও আজ থেকে এখানেই থাকবে। কিন্তু কেন? তাহসিন গম্ভীর হয়ে আদনানের কাঁধে হাত রাখলো। এইটা তোর ভাবির পার্সোনাল ব্যাপার। আদনান বুঝলো ময়ূরীর ব্যাপার নিয়ে আর মাথা ঘামালো না। সে তাহসিনের ঘরের দিকে যেতে যেতে বলল। আমার ওই ভুতুরে ফ্ল্যাটে ভূতের সাথে প্রেম করার জন্য যাব নাকি? তুই আয়, আজ তোর সাথে ঘুমাবো। ময়ূরী পুতুলকে নিয়ে শুয়েছে বিছানায়। পুতুলের একটা বাজে অভ্যাস আছে, সে ঘুমানোর সময় সব সময় মুখে কাপড় কামড়ে ধরে রাখে। আজও ময়ূরী শাড়ির আঁচল দাঁতে চেপে শুয়ে পড়ল। ময়ূরী অবাক হয়ে দেখলো এটা। সে আঁচল তার মুখ থেকে বের করে বলল। এটা কি করছো তুমি? পুতুল ময়ূরীর শরীর ঘেঁষে কাছে এগিয়ে এলো, ছোট ছোট দুই হাত দিয়ে তার শরীরখানা জাপটে ধরে ঘুম ঘুম কণ্ঠে বলল। চোখে ঘুম। ময়ূরী মেয়েটার মাথায় হাত বুলিয়ে দিল। কিছু সময় যেতেই পুতুলের ভারী নিঃশ্বাসের শব্দ ভেসে এলো। ময়ূরী উপরে ঝুলতে থাকা ফ্যানের দিকে তাকিয়ে রইল। এমন কিছু ঘটনা নিজের জীবনের সাথে ঘটবে সে কল্পনাও করেনি। নিয়তি আসলে বড্ড অদ্ভুত। আল্লাহ যেটা চান সেটা হবেই। তবু বুকের কোথাও একটা শান্তি কাজ করছে। তাহসিনকে তার ভালো লাগতো, লোকটা সুন্দর করে বুঝিয়ে কথা বলে, কেমন করে যেন তার মনের কথাগুলো জেনে যায়। তার জায়গায় অন্য পুরুষ হলে বোধহয় আগে শারীরিক সম্পর্কে জড়াতো। তাহসিন তো তেমন কিছুই করেনি, উল্টো কবুল বলার পর থেকেই লোকটা তার যত্ন নিয়ে মরিয়া হয়ে উঠেছে। তবুও সে বিয়েটা মানতে পারছে না। দীর্ঘশ্বাস ফেলল সে। আল্লাহ যেটা ভালো লিখে রেখেছেন সেটা এই কবুল। কাল বৃষ্টি হয়নি। উত্তপ্ত দুপুরবেলায় ক্ষেত দেখে সবে বাড়ি ফিরেছেন। মধু আজ রান্না করছে। বাড়িতে তার মামাতো ভাই এসেছে। ফিরোজা বেগম হয়ে ভাইয়ের ছেলের জন্য খাবারের ব্যবস্থা করছেন। বক্কর বাড়ি ফিরতে ফিরোজা বেগম হাতের কাজ রেখে বললেন, ওয়াহিদ এসেছে বাড়িতে। বক্কর আশ্চর্য হয়ে বললেন, তোমার ভাইয়ের ছেলে ওয়াহিদ? হ্যাঁ। তিনি ভীষণ অবাক হলেন এই সংবাদ শুনে। ফিরোজা বেগমের বাপের বাড়ি থেকে ওয়াহিদ আর তার মা ছাড়া কেউ কখনো এই বাড়িতে আসে না। তাছাড়া ওয়াহিদও আজ বহু বছর পর ফুপুর বাড়ি এসেছেন। তিনি ঘরে ঢুকলেন, ওয়াহিদকে দেখে নিজে থেকেই আগে সালাম দিলেন। আসসালামু আলাইকুম আব্বাজান, ভালো আছো? ওয়ালাইকুম আসসালাম ফুপা, আল্লাহ ভালো রেখেছেন। আপনার কি খবর?
এই তো আছি। তিনি এগিয়ে গিয়ে পালঙ্কে বসলেন। বক্কর ভালো করে ওয়াহিদের দিকে তাকালেন। ছেলেটা উজ্জ্বল শ্যামলা, বেশ লম্বা চওড়া, সুন্দর দেখতে, বয়স 29, পেশায় পুলিশ এসআই পদে আছে। তোমার বাবা মা কেমন আছে? ভালো আছে ফুপা। আম্মা একটু অসুস্থ, তবে আল্লাহ ভরসা ঠিক হয়ে যাবে। বেশ ভালো। হঠাৎ আজ ফুরফুর কথা মনে পড়লো যে? ফুপুর সাথে অনেকদিন দেখা হয় না, তাই ভাবলাম আজ গিয়ে একটু দেখা করে আসি। মধু ঠান্ডা শরবত নিয়ে এলো, সেটা ওয়াহিদ সামনে দিতেই বক্কর বললেন। ওয়াহিদ কি মাত্র আসছে? ওয়াহিদ মাথা নাড়ায়। বক্কর উঠে বসলেন। বাইরে গিয়ে স্ত্রীর সাথে টুকটাক কথা বলে বাজারের উদ্দেশ্যে বের হলেন। ফিরোজা বেগম রান্নাঘরে ঢুকেছেন। বাড়িতে দেশি মুরগি ছিল, পাশের বাড়ির এক ছেলেকে দিয়ে জবাই করিয়েছেন। ওয়াহিদকে শরবতের গ্লাস এগিয়ে দেওয়ার পর মধু ঘর থেকে বের হতে চাইলে ওয়াহিদ পিছু ডাকে তাকে। মধু পিছু ঘুরে দাঁড়ালে ওয়াহিদ পাশে এসে বসতে বলে। মধু চুপচাপ পাশে গিয়ে বসে। কি খবর তোমার? মধু মুচকি হেসে বলে, ভালো আছি। ময়ূরের খবর কি? তাকে তো বাড়িতে দেখছি না। ময়ূরীর বিয়ে হয়েছে ভাইয়া। ওয়াহিদ হতবাক এহেন কথায়। সে আশ্চর্য কণ্ঠে বলে, বিয়ে হয়েছে মানে? চেয়ারম্যান বাড়ির থেকে প্রস্তাব এসেছিল। চেয়ারম্যান সাহেবের প্রস্তাব আব্বা ফিরায়নি। এটা কোনো কথা হলো? ময়ূরের বয়সই বা কত? ওনা পড়াশোনা করছে? চেয়ারম্যান সাহেব বলেছে ওকে পড়াবেন। কার সাথে বিয়ে হয়েছে? ওনার মেজো নাতি তাহসিন ভাইয়ের সাথে। ওয়াহিদ আর প্রশ্ন করল না। মধু ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর ফিরোজা বেগম বললেন, উঠান নোংরা হয়েছে, পরিষ্কার করে খাবারের আয়োজন করতে। ঢাকার বিকেল মানেই এক অদ্ভুত বিশৃঙ্খলা সৌন্দর্য। সূর্যটা পশ্চিম আকাশে ঢলে পড়েছে, আলোটা একটু সোনালি, একটু ধুলো মাখা। রাস্তায় হর্নের চিৎকার, রিকশার টুংটাং শব্দ, হকারের ডাক, সব মিলে এক অব্যবস্থার মধ্যেও যেন এক জীবন্ত ছন্দ। গরমের ভেতরেও বাতাসে মিশে থেকে ভাজা চপ, পেঁয়াজুর গন্ধ। স্কুল ছুটির পর বাচ্চারা ব্যাগ হাতে ছুটে যাচ্ছে। অফিস শেষে ক্লান্ত মানুষ ভিড় করছে বাস স্ট্যান্ডে। কেউ হাতে চা, কেউ ফোনে কথা বলছে, আবার কেউ বা নিঃশব্দে তাকিয়ে আছে যানজটে আটকে থাকা গাড়ির সারির দিকে। পথের ধারে ছেলেরা বাদাম বিক্রি করছে, অন্যদিকে মসজিদ থেকে ভেসে আসছে আজানের ধ্বনি। ঢাকার বিকেল মানে অস্থির, ধুলোমাখা, তবু আশ্চর্যভাবে জীবন্ত, যেন শহরটা একটু হাঁপিয়ে নিয়েও আবার নতুন করে নিঃশ্বাস নিচ্ছে আগামী দিনের ভোরের জন্যে। তাহসিন মেয়েকে কোলে নিয়ে ময়ূরীকে পাশে নিয়ে হাঁটছে। পেছনে হিমি আর আদনান ঝগড়া করছে একতালে। ময়ূরী একবার পিছু ফিরে তাকালো। আদনান জোর করে হিমির এক হাত শক্ত করে ধরে রেখেছে। হিমি ছাড়াতে পারছে না বলে দাঁত চিবিয়ে বলল, হারামি, হাত ছাড়, না হলে তোর খবর আছে। এই রাস্তার মধ্যে তোর ইজ্জত সাবান ছাড়া ধুয়ে ফেলবো। ডার্লিং, এত পাষাণ কেন তুমি? এত ভালোবাসি তবুও কেন কাছে আসো না? হিমি বিরক্ত হয়ে তাহসিনকে ডেকে উঠল। তাহসিন, ওকে দূরে যেতে বল। আমার কিন্তু মাথা গরম হচ্ছে। তেল ছাড়া ওরে ডিম ভাজবো আমি, বলে দিলাম। আদনান এবার সত্যি সত্যি ওর হাত ছেড়ে দিয়ে দূরত্ব রেখে দাঁড়ালো। তাহসিন পিছু ঘুরে দাঁড়িয়ে একবার আদনানের দিকে তাকিয়ে হিমিকে বলল, তোরা কি এখনো ছোট বাচ্চা? এই বড় রাস্তার মাঝখানে ঝগড়া করছিস কেন? আদনান মুখ কালো করে বলল, মানলাম আমার বয়সটা তোদের থেকে একটু কম, তাই বলে আমি তো নাদান শিশু নই। এই জাউরা আমায় প্রেমের প্রস্তাব গ্রহণ করেনি বলে বিয়ের প্রস্তাব দিলাম, তাও শালি রাজি হয় না। এখন তুই বল, আমার বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে না? বাচ্চা কাচ্চারও তো একটা ব্যাপার আছে নাকি? হিমি ঠাস করে আদনানের পিঠে একটা ঘুষি মেরে দাঁত কটমট করে বলল, দুনিয়ায় মেয়ের অভাব পড়েছে? তোর কত বড় সাহস, তুই আমার পেছনে পড়েছিস? জেলের ভাত খাওয়াবো তোকে এখন। আদনান রাগ করে আর হিমির সাথে কথাই বলল না। সে তাহসিনের কোল থেকে পুতুলকে নামিয়ে সামনে হাঁটা ধরল। তারা বের হয়েছে কিছু কেনাকাটা করতে। সামনে শুক্রবারে তারা বগুড়া যাচ্ছে। এবার হয়তো লম্বা একটা সময় সেখানে থাকা হবে। ময়ূরীকে এখনো তেমন কিছু দেওয়া হয়নি। বোরহান সওদাগর চেয়েছিলেন দিতে, তবে তাহসিন মানা করেছে। তার বউকে সে নিজের টাকা দিয়ে সব কিনে দিবে বলে বোরহান সওদাগর আর মানা করেননি। তাহসিন ময়ূরীর প্রয়োজনীয় সবকিছুই কিনে দিল, সাথে মেয়ের জন্যও কিছু নিল। এবার পুতুলকে সে সাথে নিয়ে যাবে। হিমি যেহেতু তার সাথে যাবে, সেই ক্ষেত্রে পুতুলকে নিয়েই যেতে হবে। তারা বাসায় ফিরল রাতে। বাইরে থেকে রাতের খাবার নিয়ে এলো। হিমি নিজের ফ্ল্যাটে চলে গেছে। আদনান ওয়াশরুমে গেছে ফ্রেশ হতে। পুতুল ড্রয়িং রুমে বসে টিভি দেখছে। ময়ূরী চুপচাপ বসেছিল পুতুলের পাশে। হঠাৎ তাহসিন এসে তার পাশে বসতেই কিছুটা চমকে উঠল সে। ভয় পেয়েছো? ময়ূরী মাথা নাড়িয়ে না বলল, তারপর জিজ্ঞাসা করলো, আপনি কিসের চাকরি করেন? তাহসিন শুষ্ক ঠোঁট ভিজিয়ে বলল, ব্যাংকের সিনিয়র অফিসার। ও, আপনি যে বলেন 2 দিন পরে গ্রামে যাবেন, আপনার চাকরি থাকবে? এইসব নিয়ে তোমাকে ভাবতে হবে না, তোমাকে তোমার সঙ্গে ভালো করে রাখলেই তো হলো। এবার যাও, ফ্রেশ হয়ে খেতে আসো। শোন কনক,
মায়া মানুষের এত জেদ ভালো না, বুঝলি? আমি আগে জানতাম না তুই তাহসিন রে ভালোবাসস। যদি আগে জানতাম তাহলে তোর দাদারে কইয়া একটা ব্যবস্থা করতাম, কিন্তু এখন ভালোবাসি কইলেও তো হইব না, তাই না? ওর বিয়া হইছে, নতুন বউ নিয়ে সংসারও শুরু করছে। কনক মাথা নিচু করে বসে রইল। রজনী বেগম ফের বললেন, খাওয়ান এমনে বন্ধ কইরা রাখলে না খাইয়া মইরা যাবি। এখন হাজার চাইলেও কিছু করার নাই। এরই যদি তাহসিনের বউয়ের কানে যায় তাহলে ওর মন খারাপ করব। কনক মাথা নাড়িয়ে শুধায়, আমি ঝামেলা কেন করব দাদি? আমার ভাগ্যে ছিল না বলেই সে আমার হয়নি। মুখে এই কথা কইলেও মনে বিষ রাখিস না। বংশ কইতেও একটা জিনিস আছে, আমার থেকে ভালো আর এরই কেরা জানে। কনক দাদির ঘর থেকে বেরিয়ে এলো। আজ তাহসিনরা আসছে, এতক্ষণে বোধহয় রওনাও হয়েছে তারা। বাড়ির মানুষ সব ব্যস্ত। চেয়ারম্যান বাড়ির বিশাল ড্রয়িং রুমে মাহতাব তার লোকজনের সাথে তার কাজ নিয়ে কথা বলছে। কোথাও একটা সমাবেশ আছে বোধহয়। পাশে রুহুল গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে বড় ভাইয়ের পাশে। দুপুরের একটু পর দিয়ে রুহুল তাহসিনদের নিয়ে এলো বাড়িতে। বাড়িতে যখন প্রবেশ করলো তারা, তখন পুতুল আদনানের গলা শক্ত করে জড়িয়ে ধরলো। আদনান মেয়েটার ভয় বুঝতে পেরে ফিসফিস করে বলল, পুতুল কি হয়েছে? পুতুল উত্তর দিল না। বাড়ির মহিলারা ব্যস্ত হলেন ওদের দেখে। অরুণিমা বেগম নাতনিকে দেখে ভীষণ খুশি হলেন। অনেকগুলো মাস পর আজ পুতুল এসেছে বাড়িতে। তিনি পুতুলকে কোলে নিয়ে মুখশ্রী জুড়ে ছোট ছোট চুমু এঁকে বললেন, কতদিন পর দেখলাম, পরানটা কেমন করে আল্লাহ ছাড়া কেউ জানে না। পুতুল ভীতু চোখে বাড়ির আশেপাশে চোখ বুলিয়ে ছলছল চোখে বাবার দিকে তাকালো। তাহসিন মেয়ের দৃষ্টি অনুসরণ করে চারিপাশে চোখ বুলাচ্ছিল। ওকে কাঁদতে দেখে মায়ের কোল থেকে নিজের কাছে নিয়ে অরুণিমা বেগমকে বলল, আম্মা অনেক রাস্তা জানি করেছি, পুতুল কেমন ভালো করেই জানেন। আমি ওকে ফ্রেশ করে একটু পর নিয়ে আসছি। অরুণিমা বেগম মাথা নাড়লেন। তাহসিন ময়ূরী আর পুতুলকে নিয়ে ঘরে এসে মেয়েকে বিছানায় বসালো। নিজে হাঁটু ভেঙে বিছানার নিচে বসে মেয়ের দিকে তাকালো। আম্মা আপনি ভয় পাচ্ছেন কেন? দাদের কাছে গিয়ে কি ভয় পাচ্ছেন? পুতুল নিচু স্বরে বলল, আমি এখানে থাকবো না বাবা। কেন আম্মা? এখানে সবাই আছে, সবাই আপনাকে কত ভালোবাসে। পুতুল ঘন ঘন মাথা নাড়িয়ে কেঁদে উঠল। সবাই ভালোবাসে না। ময়ূরী প্রথম দিন থেকে ভীষণ অবাক হচ্ছে পুতুলের ব্যবহার দেখে। মেয়েটা সবার সাথে সহজে মিশতে পারে না, এমনকি ময়ূরীর সাথেও ভালো করে কথা বলে না। এটা তো ওর দাদার বাড়ি, তাহলে এখানে সমস্যা কোথায়? সে না হয় নতুন, তাই হয়তো মিশতে পারছে না, কিন্তু এইখানে। তাহসিন উঠে দাঁড়ালো, গায়ে জড়ালো কালো শার্টের হাতা গুটিয়ে মেয়েকে কোলে নিয়ে ওয়াশরুমে ঢুকলো। হাত মুখ ধুইয়ে দিয়ে ময়ূরীর পাশে বসিয়ে গম্ভীর হয়ে বলল, এইভাবে কান্নাকাটি করা বন্ধ করুন। পুতুল রাগ দেখে ময়ূরীর কোমর জড়িয়ে ধরে পেটে মুখ গুজে দিল। ময়ূরী আশ্চর্য হয়ে তাহসিনের দিকে তাকালো, কিছুটা হতবাক হয়ে বলল, আমি কিছু বুঝতে পারছি না, পুতুল এখানে থাকতে চায় না কেন? জানি না। তাহসিন জামা কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকলো। ময়ূরী পুতুলের মাথায় হাত রাখলো। কাঁদছো কেন পুতুল? আমি না তোমার মা হই, মাকে বলবে না কি হয়েছে? পুতুল এবারও উত্তর দিল না। ময়ূরীও একবারই কিছু জিজ্ঞাসা করলো না। আর খানিকক্ষণ পর ঘরে এলো আফিয়া এবং নূপুর। পুতুলকে দেখে আফিয়ার খুশি আর দেখে কে। পুতুল না চাইলেও জোর করে কোলে নিয়ে শক্ত করে জড়িয়ে ধরলো। কতদিন পর পুতুল সোনা এসেছে বাড়িতে, চাচির কথা কি মনে পড়ে না? পুতুল ঠোঁট উল্টে বলল, তোমরা আমাকে নিয়ে এত টানাটানি করো কেন? আমার ব্যথা লাগে। আফিয়া সহ ময়ূরী নিজেও শব্দ করে হেসে উঠল। আফিয়া পুতুলকে নিজের কোলের উপর বসিয়ে আদর করে বলল, তুমি মানুষটাই পুতুলের মতো, তাই তোমাকে নিয়ে সবাই টানাটানি করে। আমি কি সুন্দর চাচিমা? খুব খুব সুন্দর, একদম পুতুলের মতো। আফিয়ার মুখের দিকে অবাক হয়ে তাকিয়ে পুতুল ঠোঁট ফুলিয়ে বলল, আমি তো পুতুলি, তাহলে পুতুলের মতো সুন্দর কেমন করে হয়? ওরে, মানে তুমিই পুতুল, কিন্তু তোমার নামের মতোই পুতুলের মতো সুন্দর। পুতুল ভ্রু কুচকে বলল, এই যে তুমি বললে আমি সুন্দর, তাইলে এখন কি আমি রাজকন্যা? অবশ্যই রাজকন্যা, কিন্তু রাজকন্যারা তো কাঁদে না। পুতুল সঙ্গে সঙ্গে মুখ গম্ভীর করে বলল, আমি কাঁদি না, আমি শুধু একটু পানি ফেলি, চোখের ব্যায়াম করি। কার থেকে শিখেছো এটা? বাবার থেকে। আফিয়া আদুরে বাচ্চাটাকে বুকে আগলে নিল। তার একটা বাচ্চা নেই। এতদিনে হয়তো পুতুলের মতো একটা রাজকন্যা থাকতো তার। সে পুতুলের গালে আলতো হাত স্পর্শ করে বলল,
আহারে, আমার একটা সন্তান নেই। আমার একটা সন্তান থাকলে বোধহয় পুতুলের মতোই হতো। তখন তাহসিন গোসল সেরে বের হলো ওয়াশরুম থেকে। আফিয়া জিজ্ঞাসা করলো এখন খাবারের ব্যবস্থা করবে নাকি। তাদের খাবার ঘরে দিয়ে যেতে বলল সে। আফিয়া ঘর থেকে যাওয়ার পর নূপুর পুতুলকে নিয়ে বাইরে যেতে চাইলে পুতুল গেল না। তাহসিন বলল একটু সময় যাক, তাহলে এমনি নর্মাল হয়ে যাবে। নূপুর মাথা নেড়ে ঘর থেকে বেরিয়ে গেল। সবাই ঘর থেকে বেরিয়ে গেলে তাহসিন ময়ূরীর দিকে তাকায়। দৃষ্টি অদ্ভুত। ট্রাউজারের পকেটে হাত গুজে ঠোঁট কামড়ে চোখ ছোট ছোট করে তাক করা। ময়ূরী বারবার আর চোখে তাহসিনের অদ্ভুত দৃষ্টির দিকে তাকাচ্ছে। শেষে লজ্জায় চুপ থাকতে না পেরে বলল, আপনি এমন করে আমার দিকে তাকিয়ে আছেন কেন? তাহসিন ঠোঁট চেপে হাসলো বউয়ের কথা শুনে। তোমার দিকে তাকিয়ে থাকলে মনে হয় পাপ করেছি। তাহলে তাকাবেন না। শোনো মেয়ে, পাপেরও এক ধরনের শাস্তি আছে, বুঝলে? যেটার নাম তুমি হালাল পাপ। তাহসিনের কণ্ঠে এমন ভারী শান্ত স্বর, কথার ভেতর যেন জ্বলছে একরাশ অনুচ্চারিত ভালোবাসা। ময়ূরী চুপ করে তাকিয়ে রইল ওর দিকে। চোখে মুখে মৃদু বিস্ময়, ঠোঁটের কোণে অজানা লজ্জা। ওর গাল লাল হয়ে উঠল। বিছানার চাদরের কোণা মুঠো করে টানলো ধীরে, যেন কিছু বলতে চেয়ে থেমে গেল। তাহসিন এক পা সামনে এগিয়ে এলো, কপালে লেপ্টে থাকা চুলগুলো আলতো করে ছুঁয়ে দিয়ে কানের কাছে গুজে দিল। মেয়েটা লজ্জাবতীর মতো সিটিয়ে নিল নিজেকে। লাজে গাল দুটো রক্তিম হয়ে এলো। তাহসিন না চাইতেও মুচকি হাসলো। শোনো, তাড়াতাড়ি বড় হও, বুঝলে? কিশোরী বধূ বড় হলে প্রেম করব। ময়ূরী তাড়াহুড়ো করে উঠে বসলো। তাহসিনের হাত গাল থেকে সরিয়ে দিয়ে লাজুক কণ্ঠে বলল, কি সব কথা? পুতুল ভ্রু কুচকে দুজনার কাহিনী দেখছে। গায়ের জামা মুখের ভেতরে নিয়ে কামড়ে ধরে সামনে তাকিয়ে আছে। তাহসিন মুচকি এসে ময়ূরীর পাশে গিয়ে দাঁড়ালো। দৃষ্টিটা এমনই যেন অন্ধকার রাতেও ওর চোখে আগুন জ্বলছে। কিছুক্ষণ ময়ূরের দিকে তাকিয়ে থেকে গম্ভীর গলায় বলল, তুমি জানো, তোমাকে লজ্জা পেতে দেখলে আমার খুব শান্তি লাগে। ময়ূরী অবাক হয়ে তাকালো। কেন? তুমি লজ্জা পেলে লাল লাল হয়ে যাও, চোখ নিচু হয়ে যায়, ঠোঁট কাঁপতে থাকে। তখন মনে হয় তোমার এই মুখখানাকেই আল্লাহ শুধু লজ্জার রঙে এঁকে বানিয়েছে। মনে হয় পৃথিবীর সব লালচে রং আমার কিশোরী বধূর লাজে রাঙ্গা গাল দুটোই আশ্রয় নিয়েছে। তাহসিনের ঠোঁটের কোণে এক চিলকে হাসি টেনে কাছে এসে কানের পাশে ফিসফিস করে বলল, ভয় পেও না কিশোরী বধূ, আমি শুধু লজ্জা দেব, শুভ না। এই কথাটা শুনে ময়ূরী তাড়াতাড়ি পিছিয়ে গেল। আপনি থাকেন নিজের মতো, আমি যাই। তাহসিন হাত বাড়িয়ে ওর চুলের কোণা ধরে বলল, দাঁড়াও, এত তাড়াহুড়ো কিসের? এখনো তো ঠিক মতো তাকানোই হলো না। ময়ূরী ঠোঁট কামড়ে বলল, আপনার কোনো কাজ নেই বুঝি? আছে, আপাতত তোমাকে লজ্জা দেওয়াই আমার কাজ। লজ্জা আর ধরে রাখে কে? ময়ূরী হতভম্ব হয়ে ছুটে গেল ওয়াশরুমের দিকে। তাহসিন শব্দ করে হেসে উঠল, গলা উঁচিয়ে বলল, লজ্জা পেও না মেয়ে, ছিঁড়ে দেওয়ার আগেই তো লজ্জা পেও না। বিকেলবেলা ঘরের বাইরে এলো ময়ূরী পুতুলকে নিয়ে। সাথে আফিয়া, নূপুর, কুসুম আর ছোট চাচি আছেন। এত মহিলার মাঝে আদনান একা দাদির পাশে বসে বসে আপেল খাচ্ছে। পুতুল হিমির কোলে বসে চারিপাশে চোখ বুলাচ্ছে। এই বাড়ির প্রত্যেকে হিমিকে ভালো করেই চেনে। হিমি ধরতে গেলে বাচ্চাটাকে বড় করেছে, ওর কাছেই থাকে সে। রজনী বেগম পান মুখে দিয়ে পাটিতে পা মেলে দিয়ে বললেন, মাইয়া মানুষের এত দেরি কইরা বিয়া করতে নাই। হিমি বিয়া করবা কবে? কয়দিন পর পোলা পাইবা। সে যতবার এই বাড়িতে এসেছে ঠিক ততবারই রজনী বেগম এই কথায় বলেছে। মাঝে মধ্যে ভীষণ বিরক্ত লাগে এই ব্যাপারটা নিয়ে কথা বলতে, তবুও বলতে হয়। সে চাপা শ্বাস ফেলে বলল, একদিন না একদিন বিয়ে তো করবোই দাদি। আদনান কথার মাঝে কথা কেটে বলল, দাদি আমার জন্য একটা মেয়ে দেখো, বিয়েটা আবার করতেই হবে। রজনী বেগম খুশি হলেন। আদনানের কথা শুনে তিনি একগাল হেসে বললেন, মজা করিস না কইলাম, আমি কিন্তু সত্যি মাইয়া দেখমু। আর কতদিন এভাবে বসে থাকবো বলো? তুমি মেয়ে দেখা শুরু করো। হিমি কাপের ধারে ঠোঁট চোয়ালো, চা খাওয়ার ভান করছে শুধু। ভেতরে ভেতরে বুকের ভেতরটা কেমন যেন কাঁপছে। চোখ তুলে তাকাতেও পারছে না আদনানের দিকে, অথচ চোখ ঠিকই টের পাচ্ছে আদনান ওর দিকেই তাকিয়ে আছে অদ্ভুত এক দৃষ্টিতে। রজনী বেগম তখনও মজা করে বলছেন, এইবার আমি ঠিক মাইয়া দেখমু। আদনান ঠোঁটের কোণে দুষ্টু হাসি টেনে বলল, তুমি ঠিক করে দেখো দাদি, কিন্তু আমি না দেখে বিয়ে করব না। কেন রে? আমি যে মাইয়া পছন্দ করবো সেটা তোর ভালো হইব। ভালো হবে কিনা জানি না দাদি, কিন্তু যার হাসিতে মন শান্তি পাবে, যার চোখে তাকালে মাথা ঘুরে যাবে, এমন মেয়ে যদি পাই তাহলে বিয়ে করব। সবাই হাসলো, শুধু হিমি মাথা নিচু করে রইল। গাল গরম হয়ে উঠছে তার। পুতুল কৌতূহল নিয়ে তাকিয়ে আছে দুজনার দিকে। চাচু, তোমার মাথা ঘুরে যায় কেন? পুতুলের সরল প্রশ্নে আদনান হেসে মেয়েটাকে কোলে টেনে নিয়ে বলল,
কারণ রাজকন্যার মতো কেউ তাকিয়ে থাকে মাঝে মাঝে। রজনী বেগম হেসে বললেন, রাজকন্যা কেডারে, আমি চিনি না নাকি? আদনান আর চোখে হিমির নত মাথার দিকে তাকিয়ে বলল, বলবো কোনো একদিন। রাতে রজনী বেগমের আদেশে ময়ূরী কাজ করছিল। বাড়ির কয়েকজন পুরুষ খাবার টেবিলে বসেছেন। এই বাড়ির কাজের একজন মহিলা আছেন, নাম খুব সম্ভবত চম্পা। বয়স 32-33 তো হবেই, বেশ সুন্দর দেখতে। তবে তার আচার আচরণ ভীষণ অদ্ভুত। গায়ের শাড়িটাও গায়ে ভালো করে জড়ায়নি। তিনি রান্নাঘরে কাজ করছিলেন, খাবারগুলো নিয়ে টেবিলের উপর রাখছিলেন। ময়ূরী এবার অবাকের চরম পর্যায়ে। ময়ূরী চাতক পাখির মতো তাহসিনকে খুঁজলো। তাহসিন কিংবা আদনান কেউ নেই এখানে। লোকটার সামনে এভাবেই মহিলা ঘুরলে তার মেজাজ গরম হবে নিঃসন্দেহে। দাদাই বা কোথায়? ছোট চাচা রুহুল ও মাহাতাব বসেছে খেতে। মাহাতাব খাবারে মন দিলেও ছোট চাচার মতিগতি মোটেও ভালো লাগছে না তার। চম্পা রান্নাঘরে সবজির বলটা নিতে গেলে ময়ূরী বলে, আপনার বুকের আঁচল ঠিক করুন। চম্পা তীক্ষ্ণ চোখে তাকায় ময়ূরীর দিকে। আঁচল ঠিক না করে উল্টো ময়ূরীকে বলল, তুমি নতুন বউ নতুন বউয়ের মতন থাকো, নিজের মাথার উপর কাপড় রাইখা আমারে নিয়ে পড়লা কেন? ময়ূরীর চোয়াল শক্ত হলো। নিজের পাছা খোলা রেখে আমার মাথার কাপড় নিয়ে টানছেন কেন? আমি আমার স্বামী ছাড়াও অন্য পুরুষদের সামনে মাথায় কাপড় ছাড়া যাই না, সেটা ভালো করেই জানেন। এখানে আমার চাচা শ্বশুর দেবর সহ বড় ভাসুর উপস্থিত আছে। আপনি কোন আক্কেলে এভাবে চলাফেরা করছেন? শোনো মাইয়া, আমারে নিয়ে বেশি নাক গলায়ও না, তাহলে কি করবেন আপনি? কি বলতে চাইছেন? একে তো নোংরামো করছেন, আবার আমার সাথে বড় গলায় কথা বলছেন আপনি। খারাপ কিছু বলেছি আমি আপনাকে? শরীর খোলা রাখার ইচ্ছে থাকলে বাড়ির বাইরে যাবেন, বাড়ির ভেতরে এইসব নোংরামি করবেন না। চম্পার সাথে ময়ূরীর বেশ কথা কাটাকাটি হলো। মেয়েটা অবাক না হয়ে পারছে না। বাড়ির কাজের লোকের এহেন ব্যবহার মানতে কষ্ট হচ্ছে। সে তো কিছু ভুল বলেনি, তাহলে সমস্যাটা কোথায়? দেবর ভাসুর জামাইয়ের সামনে এভাবে একটা মহিলা খোলামেলা ভাবে চললে তার মেজাজ খারাপ হবে না? হওয়ারই কথা। বাড়ির পুরুষেরা আছেন বলে ময়ূরী বেশি তর্কে জড়ালো না। রাতের আয়োজন শেষে আফিয়া সব কাজ সেরে নিজের ঘরে গিয়ে দেখলো মাহাতাব চেয়ারে বসে আছে। ভীষণ আশ্চর্য হলো মেয়েটা। আজ হঠাৎ তার ঘরে? সপ্তাহখানেক ধরে মাহাতাব তার কাছে আসে না, তবে আজ হঠাৎ এলো কেন? সে এগিয়ে গিয়ে নরম গলায় বলল, আপনি আমার ঘরে? মাহাতাব বন্ধ চোখ খুলে আফিয়ার ক্লান্ত বদন পানে তাকালো। চোখের ইশারায় বিছানায় বসতে বলল তাকে। আফিয়া বিছানার নিকট এগিয়ে যেতে দেখলো সেখানে একটা কালো রঙের বড় শপিং ব্যাগ আছে। পাশে গিয়ে বসলো সে। আপনি হঠাৎ আমার ঘরে এলেন যে? আপনার বউ দেখলে রাগ করবে না? মাহাতাব শান্ত চোখে মেয়েটার দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল। আফিয়া দৃষ্টি সরিয়ে বাইরে খোলা জানালার দিকে তাকালো। আজ মন চাইছে এই খাঁচা থেকে খোলা আকাশে উড়ে যেতে, যেখানে কোনো দুঃখ থাকবে না, শুধু থাকবে এক টুকরো শান্তি। মাহাতাব চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। গায়ে জড়ানো সাদা পাঞ্জাবির হাতা গুটিয়ে আফিয়ার পাশে এসে বসলো। শপিং ব্যাগ থেকে একটা গাঢ় নীল রঙের শাড়ি, কাচের রেশমি চুড়ি আর একটা লাল গোলাপ বের করে আফিয়ার কোলের উপর রেখে বলল, গাবতলী গিয়েছিলাম আজ। কাজ শেষে ফেরার সময় একটা দোকানে এই শাড়িটা দেখে ভালো লেগেছিল। তোমার তো নীল রং পছন্দ, তাই ভাবলাম নিয়ে আসি। আফিয়া নিঃশব্দে শাড়িটা পাশে রেখে দিল। মাহাতাবের চোখে চোখ রেখে বলল, আপনার ছোট বউ রাগ করবে না? তাকে রেখে হঠাৎ আমার জন্য এসব নিয়ে এলেন কেন? তাকে আজ অবধি কিছু দিয়েছি আমি? দেননি কেন? এত শখ করে বিয়ে করে নিয়ে এসেছেন, আপনিই তো দিবেন। এভাবে কথা বলছো কেন? আফিয়া উঠে দাঁড়ালো পালঙ্ক থেকে। মাথা থেকে আঁচল নামিয়ে জানালার কাছে গিয়ে দাঁড়ালো। দূর পথে দৃষ্টি রেখে বলল, ভীষণ ক্লান্ত লাগে নিজেকে। আমায় কি মুক্তি দেওয়া যায় না মাহতাব? আমায় মুক্তি দিচ্ছেন না কেন আপনি? আপনার তো এখন নতুন একটা সংসার হয়েছে, আমার মতো একটা ঝামেলা কেন বেঁধে রেখেছেন নিজের সাথে? মাহতাব আফিয়ার দিকে তাকিয়ে বলল, যদি বলি ভালোবাসি বলে। আফিয়া হাসলো। ভালোবাসা? ভালোবাসা কি বলুন তো? ভালোবাসা আসলে কি সেটাই ভুলে গেছি। মাহতাব পালঙ্ক থেকে নেমে আফিয়ার কাছে এগিয়ে এলো। আফিয়ার মুখোমুখি হয়ে দাঁড়িয়ে দুহাত বুককে গুজে বুক টান টান করে দাঁড়ালো। দেয়ালের সাথে হেলান দিয়ে আফিয়ার চোখে চোখ রাখলো। এই পাপিকে এত ঘৃণা করো তুমি? আফি, তাকাও আমার দিকে। আপনার দিকে তাকাতে ইচ্ছে করে না, ভাগের জিনিস পছন্দ নয় আমার। মাহতাব আলতো হাসলো। দরজার দিকে এগিয়ে গিয়ে একবার পিছু ফিরে বলল, শাড়িটা খুব পছন্দ হয়েছে আমার, একবার গায়ে জড়িয়ে দেখা দিও আমায়। ঘরটা নীরবতায় ছেয়ে গেল। মাহতাব চলে গেছে। জানালার ধারে দাঁড়িয়ে আছে আফিয়া, দৃষ্টি শূন্য। সে আর চোখে বিছানায় থাকা শাড়ির দিকে তাকালো। সে নীল শাড়িতে প্রথমবার সামনে এসেছিল মাহতাবের। 7 বছর আগে আফিয়ার বয়স কত ছিল? 16 বছর হবে হয়তো। মধ্যবিত্ত পরিবারের মেয়ে সে। বাবা ছিলেন কৃষক। ছোট সুখী একটা পরিবার তাদের। সেই সময় আফিয়ার এসএসসি পরীক্ষা শেষ হয়েছিল। সময়টা ছিল এপ্রিলের শুরু। দিনটা ছিল শুক্রবার 9 তারিখ।
বোরহান সওদাগর, মাহাতিব, তাহসিন এবং কিছু মানুষ গিয়েছিলেন তাদের বাড়ি। প্রস্তাব দিলেন আফিয়াকে সওদাগর বাড়ির বড় বধূ বানাবেন। আফিয়ার বাবা খুশিতে আত্মহারা হয়ে সেদিনই রাজি হয়ে যান বিয়ের জন্যে। আফিয়া নীল শাড়ি গায়ে জড়িয়ে আব্বার ঘরের দরজার সামনে ভীতু চোখে তাকিয়েছিল শ্যামবর্ণের এক সুদর্শন যুবকের দিকে। তখন মাহতাবের বয়স 26, নতুন নতুন রাজনীতির সাথে জড়িত হয়েছে। বোরহান সওদাগর আফিয়ার বাবার সাথে কথা বলছিলেন। মাহতাব হঠাৎ করে আফিয়ার আব্বার ঘরের দিকে তাকায়, দেখতে পায় কিশোরী নীল শাড়ি গায়ে জড়িয়ে দরজার পর্দার আড়ালে দাঁড়িয়ে আছে মিষ্টি একটা মুখ, ভীষণ সুন্দর সেই নারী। তারপর দুজনের চোখে চোখ পড়েছিল। ভয়ে মেয়েটা দৌড়ে ঘরের ভিতর চলে যাওয়ার পর মাহতাব ঠোঁট কামড়ে হেসেছিল। সপ্তাহখানেক পর মাহতাবের বউ বানিয়ে নিয়ে এলো সওদাগর বাড়ি। নতুন মানুষ, নতুন পরিবেশ, সব মিলিয়ে নতুন জীবন শুরু হয়েছিল। সংসার হয়েছিল লোকটার সাথে। আহারে, শখের জিনিসগুলো এভাবে বোধহয় নষ্ট হয়ে যায়। কত শখে সংসারী না ছিল মেয়েটার, আজ কিচ্ছু নেই। রাত তখন গভীর হয়েছে। ময়ূরী ঘরে শুয়েছিল পুতুলের সাথে। তাহসিন এখনো বাড়ির বাইরে। লোকটা কোথায় গেছে কে জানে। সে উঠে বসলো বিছানায়। চিন্তা হচ্ছে খুব, আর চোখে পুতুলের দিকে তাকালো। মেয়েটা তার শাড়ির আঁচল মুখের ভেতর নিয়ে কামড়ে ধরে ঘুমাচ্ছে। হঠাৎ দরজায় শব্দ হলো। বাইরে থেকে তাহসিনের কণ্ঠস্বর শোনা যাচ্ছে। ময়ূরী পুতুলের মুখ থেকে আঁচল বের করে সাবধানে ঘরের দরজা খুলে দিল। তাহসিন দাঁড়িয়ে বাইরে, তাকে ভেতরে আসার জন্য ময়ূরী এক কোণায় গিয়ে দাঁড়ালো। তাহসিন ভিতরে এসে বলল, তুমি এখনো জেগে আছো কেন? ময়ূরী কপালে গভীর ভাঁজ ফেলে তাহসিনের দিকে তাকালো। লোকটার গায়ের শার্ট এমন ভিজে আছে কেন? বৃষ্টি তো হয়নি। সে তাহসিনের প্রশ্নের উত্তর না দিয়ে শুধুই, এত রাত অবধি বাইরে কি করছিলেন? তাহসিন দৃষ্টি সরিয়ে আলমারির দিকে এগিয়ে গিয়ে গম্ভীর গলায় বলল। পুরুষ মানুষ একটু একটু রাত অবধি বাড়ি থাকতেই পারে। ময়ূরী শক্ত গলায় বলল, অবশ্যই থাকতে পারে, তাই বলে রাত 3টা অবধি কোন মহাপুরুষ বাড়ির বাইরে থাকে? তাহসিন আশ্চর্য হয়ে ঘুরে দাঁড়ালো। ময়ূরীকে আজ অন্যরকম লাগছে। সে চোখ টান টান করে ময়ূরীকে ভালো করে পর্যবেক্ষণ করলো। তুমি রাগ দেখাচ্ছ? দেখাচ্ছি। আপনার বিয়ে করা বউ আমি, সেই অধিকারটুকু আমার আছে বলে আমি মনে করি। তাহসিনের ঠোঁটের কোণায় এক চিলতে হাসি ফুটে উঠল। আলমারির নিকট না গিয়ে সোফার উপর থেকে টাওয়েল নিয়ে ওয়াশরুমের দিকে যেতে যেতে বলল, তোমাকে আমার বড্ড মনে ধরেছে বাগিনী, আমার বেশ পছন্দ। তাহসিন ওয়াশরুমে ঢুকলো। ময়ূরী বিরক্ত হয়ে তাকিয়ে রইল সেদিকে। লোকটা উত্তর তো দিলেই না, আরও তার মেজাজ খারাপ বানিয়ে গেল। খানিকক্ষণ পর তাহসিন কোমরে টাওয়াল পেঁচিয়ে বের হলো। ময়ূরী তার জন্য খাবার এনে বিছানার এক কোণায় রেখেছে। ওয়াশরুমের দরজায় শব্দ হতে ঘাড় ঘুরিয়ে সেদিকে তাকিয়ে চোখ কপালে উঠিয়ে মুখ কুঁচকে ফেলল লজ্জায়। আপনার কি শরম লজ্জা নেই? এভাবে বের হয়েছেন কেন? তাহসিন ফ্যানের নিচে কোমরে হাত দিয়ে দাঁড়ালো। গরমে অবস্থা খারাপ তার। ময়ূরীর কথা শুনে স্বাভাবিক গলায় বলল, শরম করবে না কেন? ময়ূরী লজ্জায় যেন কথাই বলতে পারছে না। ছোট একটা টাওয়েল, তাও আবার বেহা পুরুষের মতো কেমন করে কোমর জড়িয়ে দাঁড়িয়ে আছে তার সামনে। সে বিছানা থেকে নেমে বলল, খেয়ে নিন। ময়ূরী উল্টো ঘুরে পুতুলের কাছে যেতে চাইলে তাহসিন ময়ূরীর হাত চেপে ধরে। ঠান্ডা হাতের স্পর্শ পেয়ে শরীরটা হালকা কেঁপে উঠেছে মেয়েটার। তাহসিন হাতে টান দিতে সে কিছুটা তাহসিনের দিকে ঘনিষ্ঠ হলে শ্বাস আটকে বলে, আপনি বলেছিলেন আমার কাছে আসবেন না। তাহসিন হঠাৎ আলতো করে ময়ূরীর হাত পেছনে মুচড়ে ধরে। ঘাড়ের চুল একপাশে সরিয়ে দিয়ে কানের কাছে ফিসফিস করে বলে, কাছে আসা মানে কোন আশার কথা বলছিলাম জানো? রুহুর পানি শুকিয়ে খাকা করছে ভয়ে। ছাড়ুন, ভালো হচ্ছে না। তাহসিন ছেড়ে দিল ওর হাত। পেছনে দিক থেকে ময়ূরীর মাথায় জোরে টোকা মেরে বলল, বোকা রানী। সে চেঞ্জ করে এসে বিছানায় বসলো। মাথা থেকে ঝরঝর করে পানি ঝরছে। ময়ূরী ঠোঁট কামড়ে সেদিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। আপনি মাথা ভালো করে মুছলেন না যে? তুমি মুছিয়ে দাও। বিয়ে করেছি কিসের জন্য? তুমি বা কেমন বউ, স্বামীর যত্ন কিভাবে করতে হয় তুমি জানো না? ময়ূরীর রাগ হলো খুব। বদলোক একটা। গোসল সেরে শরীর মুছতে পেরেছে, মাথা মুছতে পারেনি। তাহসিন মাথা নিচু করে বলল, আঁচল দিয়ে মাথা মুছে দাও। তাহসিন মাথা নত করেছে। তাকে বারণ করার সাহস হলো না। আঁচল মাথায় রেখে আলতো হাতে চুলগুলো মুছে দিল। খাওয়ার সময় ময়ূরীকে জিজ্ঞাসা করলে বলে সে রাতে খেয়েছে। দুজনের মাঝে আর কথা হয় না। চুপচাপ যে যার মতো বালিশে মাথা রেখে চোখ বন্ধ করে। পরের দিন সকালে রোদের তাপে শরীর ঝলসে যাওয়ার জো হলো। হিমলতলা মাঠে মেম্বার বাড়িতে বিশাল আয়োজন চলছে। দুপুরে গ্রামের মানুষ খাওয়ানো হবে। মেম্বার বাড়ির চারিপাশে জুড়ে মানুষ গিজগিজ করছে। এসব দেখে মাহাতাব ভীষণ বিরক্ত। তাদের দাওয়াত দেওয়া হয়েছে সেখানে। সকালে দাদা নিয়ে এসেছেন বাড়ির ছেলেদের। তাদের জন্য আলাদা আয়োজনের ব্যবস্থা সেখানে। তাহসিন ঠোঁট কামড়ে চারিপাশে চোখ বোলাচ্ছে। চারিপাশে সব রাজনীতির মানুষ। অদ্ভুত আচার আচরণ। রুহুল তাহসিনের পাশে দাঁড়িয়েছিল। তাহসিনের চোখ পড়ল মাঠের ডান পাশের বড় রাস্তা ধরে 3টে তেলের গাড়ি যাচ্ছে। বড় বড় ড্রাম নেওয়া হচ্ছে সেখানে। আর তার ঠিক পেছনে পাইকারি মাছের ট্রাক। তাহসিন সেদিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে থেকে পাশে দাঁড়ানো রুহুলকে জিজ্ঞাসা করে, এই গাড়িগুলো কোথায় যাচ্ছে? রুহুল রাস্তার দিকে তাকিয়ে বলে, বড় বাজারে যাচ্ছে ভাই। কোথা থেকে আসছে এসব? ঢাকা থেকেই তো আসে।
জোহরের নামাজ শেষে খাওয়ার আয়োজন শুরু হলো। বক্কর ফরাজিও এসেছেন। তিনি গ্রামের মানুষদের সাথেই এসেছিলেন, কিন্তু মেম্বার বাড়ির সামনে এসে দেখা মিলল তাহসিনের সাথে। তাহসিন শ্বশুরকে দেখে সালাম দিয়ে বলল। ভালো আছেন আব্বা? বক্কর হেসে সালামের উত্তর নিয়ে বললেন, আছি, আল্লাহ ভালো রেখেছেন। তুমি ভালো আছো? আলহামদুলিল্লাহ। ময়ূরী কেমন আছে বাবা? ভালো আছে আব্বা। মেয়েটাকে নিয়ে তো আর বাড়ি আসলে না। ওর মা ওকে একবার দেখতে চাইছে। আমি ঢাকায় গিয়েছিলাম, ভাবছিলাম একবার আপনার বাড়ি গিয়ে দেখা করে আসবো। ঢাকা কবে গিয়েছিলে? সপ্তাহখানেক আগে। অফিসের কাজে যেতে হয়েছিল, আর পুতুলকেও নিয়ে এসেছি। বক্কর খুশি হলেন পুতুলের কথা শুনে। তিনি বললেন, একবার ওদের নিয়ে বাড়িতে এসো। তাহসিন শ্বশুরকে নিয়ে আগে অন্য পাশে গিয়ে একই টেবিলে বসলো। সওদাগর বাড়ির মানুষও সেখানে উপস্থিত। বোরহান সওদাগর বক্করকে দেখে ভীষণ খুশি হলেন। সবার সাথে কথা হলো। তার খাওয়া দাওয়া শেষ হতে 3টা বেজে গেছে তাদের। বক্কর চলে গেছেন। সওদাগর বাড়ির সবাই মেম্বার বাড়ির ভেতরে বড় উঠানে চেয়ার পেতে বসেছেন। উঠোন জুড়ে নেতা দিয়ে ভরপুর। মাহাতাব এবং বোরহান সওদাগর তাদের সাথে আলাপ আলোচনায় ব্যস্ত। তাহসিন ঠোঁট কামড়ে কপালে ভাঁজ ফেলে মেম্বার বাড়ির চারিপাশে চোখ বুলাচ্ছে। বেশ বড় বাড়ি, চারিপাশে ঘেরাও করা দালান ঘর, আর মধ্যে বড় উঠোন। রাজু উঠোনে বসে মোবাইলে কারো সঙ্গে গম্ভীরভাবে কথা বলছিল। চেয়ারের কোনায় বসে থাকা কিছু তরুণ তার কথায় মাথা নাড়ছিল, কেউ কেউ নোট নিচ্ছিল। তাহসিনের চোখে পড়ল এই ছেলেগুলো গ্রামের পুরনো মুখ। ওদের গায়ে রাজুদের দলের প্রতীকের ছাপানো টি শার্ট। বোরহান সওদাগর পাশে বসা মাহাতাবকে বলছিলেন, এই রাজু, এখন গ্রামের সব উন্নয়নের কাজের দায়িত্ব দিয়েছে। মাহাতাব মৃদু হেসে উত্তর দিল, রাজনীতি মানেই এখন প্রভাব। যার প্রভাব বেশি তারই দৌড় সবচেয়ে দীর্ঘ। বেশ ভালো, এখন থেকেই শিখে রাখছে। তাহসিন চুপচাপ শুনছিল। চোখে এক ধরনের বিরক্তি জমেছে। সে জানে উন্নয়নের নামেই চলছে অন্য খেলা। বেশ কিছু সরকারি টাকা আসছে গ্রামের নামে, কিন্তু তা কোনো কাজেই লাগছে না। রাজু সবাইকে উদ্দেশ্য করে বলে, আমাদের গ্রামে এখন উন্নয়নের পথে। মেম্বার সাহেবের সহযোগিতায় আমরা আগামী মাসে উত্তরপাড়ার ব্রিজের কাজ শুরু করব। তাহসিনের চোখ পড়ল কোণে দাঁড়ানো এক বৃদ্ধ কৃষকের দিকে, যার চোখে পানি। লোকটা ফিসফিস করে পাশের জনকে বলছেন, আমাগো তো খেতে রাস্তা বন্ধ কইরা ওখানে ব্রিজ বানায়া উন্নয়ন না, সর্বনাশ হইব। তাহসিন উঠে ওনাদের কাছে গেল, নিচু গলায় বলল, ব্রিজটা কোন খালের উপর পড়েছে? বৃদ্ধ বললেন, খাল না বাবা, আমাগো জমির মাঝখান দিয়া মাটি কাইটা নিয়ে গেলে মেম্বারের লোকজন বলে উন্নয়নের কাজ। জমির বিনিময়ে আপনাকে টাকা দেওয়া হয়েছে? না, উল্টো পুলিশের ভয় দেখাইছে। মাহতাব দূর থেকে ডেকে বলল, তাহসিন, এইদিকে আয়। তাহসিন ফিরে তাকিয়ে দেখলো রাজু। মাহতাব হাসি মুখে দাঁড়িয়ে। রাজু বলল, আপনাকেও কাজের কমিটিতে রাখবো ভাবতেছি ভাইয়া। আপনার মতো শিক্ষিত মানুষ থাকলে সবাই ভরসা পাবে। তাহসিন শান্ত গলায় বলল, মানুষের ভরসা বিশ্বাসী হয়, ভয় দেখিয়ে নয়। রাজু কিছুটা অপ্রস্তুত হয়ে হাসলো। ভয় না ভাই, এখনকার রাজনীতিতে একটু শক্ত হাত না থাকলে সমস্যা। নেতা তুমিই নাকি তোমার বাবা? রাজুর মুখ চুপসে গেল। তাহসিন মুখ ফিরিয়ে নিল। বিকেল হয়ে গেছে। আলোচনা শেষ হতে হতে মেম্বার বাড়ি থেকে বেরিয়ে এলো সওদাগর বাড়ির মানুষ। মাহতাবের কাজ আছে একটু পৌরসভায়, তাই সে নিজের ছেলেদের নিয়ে সেদিকে চলে গেছে। কাঁচা সরু রাস্তা ধরে হাঁটছেন সবাই। রমজান সওদাগর হঠাৎ করে তাহসিনকে প্রশ্ন করলেন, কতদিনের ছুটিতে আসছিস? তাহসিন বলল, আসি বেশ কয়েকদিন। আর আদনান? আদনান শুকনো ঢোক গেলে তাহসিনের পেটে খোঁচা মারল। তাহসিন চোখ রাঙিয়ে আদনানের দিকে তাকিয়ে বলল, ও চাকরি নেই, আপাতত বেকার পুরুষ। চাকরি নেই মানে? ওই বেতনে ওর পকেট গরম হয় না, তাই চাকরি ছেড়ে দিয়েছে। কিছুদিন রেস্ট নিয়ে অন্য কিছু ভাববে। আদনান কটমট করে তাকালো তাহসিনের দিকে। ভাবখানা এমন যেন পারলে তাহসিনের গলা চেপে ধরে। তাদের বাড়ি ফিরতে কিছুটা সময় লাগলো বটে। বাড়ির ড্রয়িং রুমে মহিলারা ছিলেন জড়ো হয়ে। বাড়িতে সজীব এসেছে ময়ূরীর সাথে দেখা করতে। সজীব বসেছিল সোফায়, অন্য পাশে রজনী বেগম। বাড়িতে তাহসিনরা ঢুকতেই সজীব উঠে দাঁড়িয়ে সালাম দিল তাদের। বোরহান সওদাগর গিয়ে বসলেন সজীবের পাশে। তাহসিন আর চোখে ময়ূরীর দিকে কপাল কুঁচকে তাকিয়ে বসলো সেখানে। আপনাকে তো ছিলাম না। তাহসিনের কথায় বোরহান সওদাগর বললেন, এই গ্রামের ছেলেই, ময়ূরের স্কুলের স্যার। সজীব মুচকি এসে তাহসিনকে উদ্দেশ্য করে শুধোয়, আমি ময়ূরীকে অঙ্ক পড়াতাম। সপ্তাহখানেক আগে জানতে পারি তার বিয়ে হয়েছে আপনার সাথে। চাচার কাছে পড়ার ব্যাপারে কিছু জিজ্ঞেস করলে বলেন ময়ূরী পড়বে। আমি এর আগেও এসেছিলাম এই বাড়ি, তবে আপনাদের কাউকে পাইনি আমি। রজনী বেগম হঠাৎ করেই বলে বসলেন, পইডা কি করব, বিয়া হইছে সংসারে মন দিক,
পড়াশোনা কইরা কাম নাই। ময়ূরী ভ্রুকুচকে দাদি শাশুড়ির কথা শুনল। আজব ব্যাপার, তার মুখের উপর একটা মানুষও প্রতিবাদ করছে না। তাহসিন দাদির কথা শুনে বলল, আমি আমার স্ত্রীকে পড়াবো কি পড়াবো না এটা আমার ব্যাপার। দাদি, বেয়াদবি মাফ করবেন। ময়ূরী পড়বে এবং ভবিষ্যতেও নিজের পায়ে দাঁড়াবে। আমি চাই আমার স্ত্রী শিক্ষিত হোক। সে কেন আমার উপর নির্ভরশীল হয়ে জীবন কাটাবে? তার নিজের একটা জীবন আছে, শখ আছে। আমি চাইলেও তার শখ ইচ্ছে স্বাধীনতা নষ্ট করতে পারি না। এত পইরা কি হইব? সেই দিন শেষে বাচ্চা কাচ্চা মানুষ করতেই জীবন যাইব। পৃথিবীতে আর কোনো মেয়ে নেই যে শিক্ষিত হয়ে সংসার সামলিয়েছে। দরকার হলে সংসার আমি দেখব, তবুও সে পড়বে। ময়ূরী অবাক চোখে তাকিয়ে রইল লোকটার দিকে। সে ভাবতেও পারেনি তাহসিন তার পক্ষ নিয়ে কথা বলবে। রজনী বেগম ক্ষিপ্ত হলেন নাতির উপর। তাহসিন সেসবে মন না দিয়ে সজীবকে বলল, ওর পরীক্ষার সামনে, আমি চাই সে ভালো রেজাল্ট করুক। আমি কাল থেকে ওকে পড়তে আসবো। সজীব মাথা নাড়ে। সে বিদায় জানিয়ে বাড়ি থেকে যাওয়ার পর রজনী বেগম বললেন, পড়াই বা ভালো কথা, তাই কি তুমি বউরে প্রত্যেক দিন স্কুলে পাঠাইতে চাও? তাহসিন এবার ভীষণ বিরক্ত হচ্ছে দাদির উপর। এক কথায় একটা মানুষকে কতবার বুঝাতে হয়? দাদাই বা কেন আজ চুপ করে আছেন? তিনি বিয়ের দিনও বলেছিলেন ময়ূরীকে পড়াবেন, তাহলে আজ কিছু বলছেন না কেন? তাহসিন সোফা ছেড়ে উঠে দাঁড়ালো। বাইরে থেকে সন্ধ্যার আজানের শব্দ ভেসে আসছে। সে কিছুক্ষণ চুপ থেকে বলল, আপনি কি চাইছেন? পড়লে পড়ুক, কিন্তু বাড়ির বাইরে যাইতে পারবো না। পরীক্ষার সময় না হয় শুধু পরীক্ষা দিয়ে আইব। বাইরে গেলে কি সমস্যা? বাড়ির বউ বাইরে যাইব, ওটা আমার পছন্দ না। তাহসিন ময়ূরীর দিকে তাকালো। ময়ূরী তাহসিনের দৃষ্টি বুঝে বলল, আমার কোনো সমস্যা নেই, আমি বাড়ির বাইরে যাব না। তাহসিন আর অমত করলো না। পড়াশোনা ঠিক থাকলেই হলো। খুব বেশি রাত হয়নি, 9টা-10টার মতো বাজে হয়তো। হিমি চেয়ারম্যান বাড়ির ছাদে বসেছিল একা। আকাশে আজ রূপালি চাঁদ উঠেছে। জীবন বড্ড কঠিন। মানুষ বাইরে থেকে দেখে ভাবে এমন সুখের জীবন সবার কেন হয় না। আদৌ মানুষ বুঝে সবার জীবনে একটা না একটা লুকায়িত দুঃখ থাকে। হিমির ক্ষেত্রেও তাই। বয়স হবে 28-এর কাছাকাছি, এখনো বিয়ে হয়নি বলে কত মানুষের কত কথা শুনতে হয়। আদনান সিঁড়ি বেয়ে ছাদে উঠে এলো। আবছা আলোয় দেখলো হিমি ছাদের এক কোণায় চুপটি করে বসে আছে কাঠের চেয়ারে। সে এগিয়ে গেল, পাশের চেয়ার টেনে তার পাশে বসলো। হিমি আর চোখে আদনানকে দেখে বলল, ছাদে কি করছিস? আমি তোর বড়, আপু বলে ডাক। আদনান হাসলো। ঘাড় চেয়ারে এলিয়ে দিয়ে আকাশের পানে তাকিয়ে বলল, খারাপ নয়, বেমানান। ভুল সিদ্ধান্ত। চাইলেই সব হয় না আদনান। আদনান সোজা হয়ে বসলো। হিমির চোখে চোখ রেখে বলল, আমি তোকে ভালোবাসি না। আদনান মেঝেতে বসলো। হিমির হাত দুটো মুঠোয় নিয়ে শক্ত করে আঁকড়ে ধরে বলল। হিমির গাল পেয়ে গড়িয়ে পড়লো জল। দৃষ্টি নামিয়ে লম্বা শ্বাস টেনে বলল, একটা সময় এই সিদ্ধান্তটাই কাল হয়ে দাঁড়াবে। ছাড়, নিচে যাব আমি। পরের দিন সকালবেলা তাহসিন ময়ূরীকে নিয়ে ফরাজি বাড়ি এলো। কোলে আছে ছোট্ট পুতুল। উঠোনে এসে হাজির হতে বাড়ির ভেতর থেকে ফাহাদ দৌড়ে এসে ময়ূরীকে জড়িয়ে ধরলো। ময়ূরী নিচু হয়ে ভাই কোলে নিয়ে গালে বেশ কয়েকটা চুমু খেয়ে বলল, ভাই কেমন আছিস? ফাহাদ বোনকে পেয়ে কেঁদে উঠল। পুতুল বাবার কোল থেকে চোখ ছোট ছোট করে মামার দিকে তাকিয়ে রইল। সে বাবার গলা শক্ত করে জড়িয়ে ধরে বলল, বাবা, ওই বাবু কাঁদে কেন? তাহসিন বলে, সে আপনার মামা হয় আম্মা, মামা বলে ডাকবেন কেমন? পুতুল মাথা নাড়ায়। মধু ফিরোজা বেগম পুকুরের পাশ থেকে এসে বাড়িতে জামাই আর মেয়েকে দেখে ভীষণ খুশি হলেন। তিনি এগিয়ে আসতে তাহসিন বলল, আসসালামু আলাইকুম আম্মা, ভালো আছেন? খুব ভালো আছি বাবা, তোমরা কখন আসলা? মাত্রই। তিনি ময়ূরীর দিকে করুণ চোখে তাকালেন। মেয়েটা মায়ের দিকে একবারও তাকায়নি। মধু বলল, ময়ূরী কেমন আছিস? ময়ূরী ছোট করে বলল, ভালো। তাহসিন হালকা গলা পরিষ্কার করে বলল, আব্বা কোথায়? তিনি বাড়িতে নেই? ফিরোজা বেগম বললেন, বক্কর একটু বাজারে গেছেন তেল আনতে। তারপর তাদের ঘরে নিয়ে গেলেন বিশ্রাম নেওয়ার জন্যে। মধু শরবত বানাতে ব্যস্ত। পুতুল বাবার শরীর ঘেঁষে বসে আছে পাশে। ফাহাদ ময়ূরীর বুকে লেপ্টে আছে দেখে তার ভীষণ রাগ হচ্ছে। মায়ের কোলে অন্য একটা বাবুকে দেখে রাগে যেন শরীর কাঁপছে তার। সে চোখ রাঙিয়ে ফাহাদের দিকে তাকালো। ফাহাদ ঠোঁট উল্টে কপাল কুঁচকে তার দিকে তাকিয়েছে। ময়ূরী চুপচাপ বসেছিল পাশে। হঠাৎ তাহসিন হাত বাড়িয়ে কপালের সামনে আসা চুলগুলো কানের কাছে গুজে দিয়ে বলল, এখনো রেগে আছো? বিয়ে তো হয়ে গেছে, রেগে থাকলে কি সব ঠিক হয়ে যাবে? আমার সাথে কেন কথা বলবে না? ইচ্ছে করছিল না। দোষ তো তোমার বাবা কিংবা মায়ের নয়, দোষ তো করলো আমার দাদা এবং আমি করেছি। তাহলে তোমার বাবা আমাকে কষ্ট দিচ্ছ কেন? ময়ূরী কিশোর মন যেন যুদ্ধ করতে ব্যস্ত। আসলে তো তাই। বাবা তো তাকে বিয়ে দিতে চান, উল্টো বিয়ের প্রস্তাব এসেছিল বলে প্রতিবাদ করেছিলেন। সে মাথা নত করল। ক্ষমা চাওয়া উচিত আমার। গুড,
নিজের ভুল বুঝতে পেরেছো, এটাই অনেক। পুতুল তাহসিনের থেকে সরে গিয়ে একটু একটু করে ময়ূরীর কাছে এগিয়ে এলো। ময়ূরী এক হাত বুকে চেপে ধরে বলল, তুমি ওকে কোলে নিয়েছো কেন? ওকে নামাও। ফাহাদ ঠোঁট উল্টে চোখ পাকিয়ে বলল, আমার আপা, আমি যাবো না। পুতুল ফাহাদের টেনে ধরে ময়ূরীর কোল থেকে নামিয়ে দিয়ে ময়ূরীকে চাপড়ে জড়িয়ে ধরে ঘাড়ে মুখ রেখে বলল, এটা আমার মা। ফাহাদ কেঁদে উঠল। তাহসিন ও ময়ূরী দুজনেই হতভম্ব। ফাহাদ পুতুলের জামা ধরে টানছে তাকে ময়ূরীর থেকে ছাড়ানোর জন্য, অথচ পুতুল এমনভাবে জড়িয়ে ধরেছে তার দম বন্ধ হয়ে আসছে। তাহসিন তাড়াতাড়ি ফাহাদকে কাছে টেনে নিয়ে বলল, শালা বউ ঝগড়া করো কেন? ফাহাদ রাগ দেখিয়ে বলল, ঝগড়া করি না, আপের কোলে উঠছে কেন? হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।